ওকে, আজকে 21 মে আমাদের বিসিএসএবি ট্রান্সফার ওয়েব ডিজাইনার আজকে হচ্ছে 19 নাম্বার ক্লাস। হ্যাঁ, তো আমরা এতদিন পর্যন্ত হচ্ছে যে আমাদের HTML এর স্ট্রাকচার এবং কন্টেন্ট পার্টটা আমরা দেখছিলাম। আমার মনে হয় আমরা ভালোভাবে শেষ করতে পারছি। আর আপনার যদি অবস্থা খারাপ হয় তাহলে আপাতত আমার কিছু করার নাই। এখন যা করার হচ্ছে যে আপনাদের করতে হবে, আমাদের যে টপিকগুলো সেগুলো নিয়ে বাসায় একটু কাজ করতে হবে। আর হচ্ছে যার যে প্রবলেম এগুলো একটু সলভ করতে হবে, নিজেদের একটু সলভ করতে হবে। যদি আপনারা কাজ করেন, কাজ করার পর প্রবলেমে পড়েন, সেটা আমি সলভ করে দিব। কাজ না করে যদি প্রবলেমে, আসলে কাজ না করলে প্রবলেমে পড়বেন না, কাজ করতে হবে আগে। আমাদের যথেষ্ট হচ্ছে যে ক্লাস যেগুলো আছে সেগুলোতে খুব আমরা স্লো স্লো যে যে সব টপিকগুলো বোঝানোর চেষ্টা করছি, যেগুলা সিএসএস ছাড়া শুধুমাত্র এসটিএমএল দিয়ে করা পসিবল, এ সব কিছু আমরা কভার করে ফেলছি এগুলো। আর সিএসএস ছাড়া হচ্ছে এসটিএমএল যেগুলো আমরা কভার করছি স্ট্রাকচার এবং কন্টেন্ট পার্টের জন্য, এইগুলো আসলে বেস। আপনি সিএসএস করেন, জেএস করেন, অথবা একটা ডাইনামিক অ্যাপ্লিকেশন বানান, এই স্ট্রাকচার এবং কন্টেন্টের যে পার্টগুলো আছে এগুলাই কিন্তু লাগবে। মেন পার্ট এগুলাই। আর এগুলোর সাথে আবার হচ্ছে যে এক এক সময় একটা ল্যাঙ্গুয়েজ মিশিয়ে, একটা ম্যাটেরিয়ালস মিশিয়ে আপনার কাজ করতে হবে। তো যাদের হচ্ছে যে এখনও যদি গ্যাপ থেকে যায় বা গ্যাপ রয়ে গেছে, তারা একটু নিজ চেষ্টায় একটু খুব দ্রুত এগুলো সলভ করে নেন একটু। হ্যাঁ, আমি আশা করি আপনারা সবাই এখানে হচ্ছে যে ভালো একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, এবং আশা করি হচ্ছে যে এখান থেকে ওই উদ্দেশ্যটা সফল করে বের হবেন। আপনারা যেন সফল হতে পারেন ওই চেষ্টাটাই আমরা করতেছি, আপনাদেরকে একটা চেষ্টা করতে হবে। ওকে, আজকে এতদিন আমরা হচ্ছে যে স্ট্রাকচার এবং কন্টেন্ট পার্টটা আমরা করছিলাম নোটপ্যাড প্লাস প্লাসে। এটার উদ্দেশ্য ছিল কি, আমাদের যেন হচ্ছে কোডগুলো যেন আমাদের কি ভালোভাবে মেমোরাইজ হয়। তো যারা নিয়মিত ক্লাস করছেন মোটামুটি আমার মনে হচ্ছে কোডগুলো মেমোরাইজ হয়ে গেছে ভালোভাবে। তো আমরা আজকে থেকে একটু অ্যাডভান্স এডিটরে যাব। অ্যাডভান্স এডিটর অনেক আছে, অনেক অনেক অ্যাডভান্স এডিটর আছে। তার মধ্যে এখন হচ্ছে যে হাইপ বেশি হচ্ছে যে কার, বিএস কোড, তারপর হচ্ছে পিএসপি স্ট্রম, এগুলোর হচ্ছে অনেক বেশি হাইপ আর কি, এগুলোর অনেক বেশি। হ্যাঁ, যারা হচ্ছে শুধু পিএসপি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারা কিন্তু অনেকেই পিএসপি স্ট্রম ইউজ করতেছে, অনেকে বিএস কোড ইউজ করতেছে। তো আমরা বিএস কোডটা, যেহেতু আপনারা সবাই চাচ্ছেন বিএস কোড, তো আমরা বিএস কোডটা দিয়ে শুরু করি। তো এটা সিম্পল। আর বাকি 10টা সফটওয়্যার যেভাবে কম্পিউটারে আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এখানে একই প্রসেস। জাস্ট বিএস কোড বলতে যেটা বোঝাচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আর কি। হ্যাঁ, বিএস কোড, এটা গুগলে সার্চ করলেই পাবেন। বিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, এটার এরপরে ভিতরে যে ডাউনলোডে ক্লিক করলে হয়ে যাবে। আর একটা এডিটর আছে, সেটা হচ্ছে সাবলাইম টেক্সট। হ্যাঁ, এটা অনেক ভালো একটা এডিটর, আমরা চাইলে এটাও ইউজ করতে পারি। হ্যাঁ, এগুলা জাস্ট হলো একটা মানে অ্যাপ্লিকেশন আর কি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর কিছু না। তো 8-10টা কম্পিউটার অ্যাপ্লিকেশন যেভাবে ডাউনলোড করে সার্চ করে, এটাও একইভাবে আপনারা কি সার্চ করে ডাউনলোড করতে পারেন। আমাদের এখানে হচ্ছে একটা ফাইল অলরেডি ডাউনলোড হয়ে আছে, তো আমরা সেই ফাইলটা ইনস্টল করি। কীভাবে ইনস্টল করা যায়, ও যে বাকি অ্যাপ্লিকেশনগুলো যেভাবে নর্মাল প্রসেস ইনস্টল করবো, এখানে একই অবস্থা, জাস্ট ক্লিক 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 করলেই শেষ। হ্যাঁ, ক্লিক নেক্সট, নেক্সট, হ্যাঁ চোখ বন্ধ করে নেক্সট নেক্সট দিবেন, হয়ে যাবে। হ্যাঁ, এটা দিলে যেটা হবে যে হচ্ছে যে আমাদের ওই ইয়াতে ডেস্কটপে একটা আইকন থাকবে আর কি, তার ডেস্কটপ থেকে হলো যে ক্লিক করে ওপেন করা যাবে। এই অল্প একটু কাজ, যাদের পিসিতে সাবলাইম টেক্সট সরি বিএস কোড নাই, তার একটা ইনস্টল দিয়ে ফেলেন একটু। যাদের পিসিতে বিএস কোড না, একটা ইনস্টল দিয়ে দেন। আর পিসিতে থাকলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আমার পিসিতে ছিল না, আমি ইনস্টল দিচ্ছি। ওকে, লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড বা বিএস কোড। হ্যাঁ, এটা শর্ট ফর্ম আমরা সবাই বিএস কোড নামে চিনি সবাই। ওকে, সিম্পল। এখানে কিছু প্রথমে কিছু কায়া আছে যে আচ্ছা আপনারা ব্রাউজ করে কোনটা থিম দিবেন, কীভাবে এটা সেট আপ করুন, এগুলো আছে। এগুলো যদি আপনি চুজ করেন তো ভালো, চুজ না করলেও প্রবলেম নাই, জাস্ট এখানে ইয়া দিয়ে দেন, এত ঝামেলা না দিয়ে এখানে আপনি হচ্ছে এটা ক্যান্সেল দিয়ে দেন, শেষ। মানে সেট আপ কমপ্লিট, আমাদের আর কিছু লাগবে না। হ্যাঁ, এই স্ক্রিনে তো আমাদের সবাই আসেন, এই স্ক্রিনে, এই স্ক্রিনে একটু সবাই আসেন। আমাদের যদি রানিং কোনো ফাইল টাইল থাকে এগুলো রিমুভ করে দেন। রানিং যদি কারো কোনো ফাইল থাকে এখানে এটার মধ্যে, এগুলো রিমুভ করে দেন। হয়তো বা আগের বেসের কাজ করতেছে, এগুলো আছে, এগুলো রিমুভ করে দেন। এগুলো এক্সটেনশনগুলো আসলে সেট আপ করা পসিবল। কারণ তারপরে বিএস কোড যেহেতু মার্কেটে ভালো চলতেছে, আমাদের আর কি করা, আমাদেরও চালাইতে হবে এই আর কি। যে লাস্টের যে অপশনটা আছে, যে আপনার নর্মালি এরকম ছিল না, এখানে যেটা আছে এটা দেখেন, ক্লিক করেন তো একটা এক্সটেনশন এটা। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, এটার মধ্যে এটা লাস্টের অপশনটা হচ্ছে কি এক্সটেনশন, এটাতে ক্লিক করেন একটু। এখানে ক্লিক করলে অনেক এক্সটেনশন হচ্ছে এখানে দেখা আছে। আলটিমেটলি এগুলোর জন্য এটা এত বেশি জনপ্রিয় আর কি। আমাদেরও কিছু এক্সটেনশন আসলে দরকার,
যেমন হচ্ছে যে সবচেয়ে এখানে একটা এইভাবে এই লিস্টে আসেন তো সবাই একটা আগে, সবাই আসছে এই লিস্টে? না লোড হবে, সমস্যা লোড হবে, আস্তে ধীরে আসবে, সমস্যা নেই। তিনটা, আচ্ছা প্রবলেম নেই, তিনটা মানে এগুলো ইনস্টল করা আছে দেখেন। এই প্রথম অপশন যেটা আছে এটা হলো ইনস্টল। হ্যাঁ, এরপর আছে পপুলার। পপুলার হচ্ছে যে আপনাদেরকে আমাদের কিছু সাজেশন দিবে যে যেগুলো অনেক বেশি পপুলার এগুলো এখানে দিবে। আর যদি এগুলো নাও আসে প্রবলেম নাই, এই যে উপরে একটা বক্স আছে না, সার্চ এক্সটেনশন ইন মার্কেট প্লেস, এখানে সার্চ করলে আমরা পাবো। যেমন হচ্ছে যে সব প্রথমে যেটা আমার মনে হয় দরকার সেটা হচ্ছে অটো সেভ। যে হচ্ছে যে আমি কোড মানে প্রতিটা লেটার লেখার সাথে সাথে, প্রতিটা সিম্বল লেখার সাথে সাথে আমার কোডটা সেভ হয়ে যাবে। আমার মনে হয় এটা অনেক বেশি দরকার। তো অটো সেভ এটা নর্মালি এখান থেকে হচ্ছে সেটিং থেকে অটোমেটিক করা যায়। তারপরে এটার জন্য একটা এক্সটেনশন আছে, ওইটা আমরা করতে পারি। আমরা এখানে অটো সেভ লিখি, অটো সেভ লিখলে দেখবো যে হচ্ছে যে এখানে অনেকগুলো এরকম চলে আসবে। একটু সময় লাগবে যদি আমাদের ইন্টারনেট স্লো। অটো সেভ না? হ্যাঁ, অটো সেভ লিখেন এরকম করে। কারো আসছে? আচ্ছা, আমার লোড নিচে কি আর করা। আচ্ছা, এটা আস অটো সেভ লিখেন, অটো সেভ লিখলে এরকম আসবে, একটা খুঁজে নিন সেভ, এই সেভ টাইপিং এটা পাওয়া যাবে। এই যে আসছে এখানে সেভ টাইপিং, দেখেন পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া গেলে এটা ইনস্টল দিয়ে দেন। এটার কাজ হচ্ছে যে আপনার হচ্ছে একদম প্রতিটা লেটার বা সিম্বল আপনার প্রেস করবেন, মাউস ওঠার সাথে সাথে ফাইলটা সেভ হয়ে যাবে। তো হচ্ছে যে আমাদের যে ফাইল আর ডাটা লস হওয়ার আর কোনো চান্স থাকবে না আর কি এটা থাকলে। হ্যাঁ, এটা একটু ইনস্টল দিয়ে দেন, যা আছে আর কি, সময় যা লাগে লাগুক, কিছু তো করার নেই আর এখন। আচ্ছা, এটা আমার হয়ে গেছে, আশা করি আপনাদেরও সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা কিছু না, আসলে এটা থাকলে অটোমেটিকলি সেভ আপনার রেডি। ওকে, এরপর কি কি ইম্পর্টেন্ট থাকতে পারে? ডুপ্লিকেট লাইন লিখেন তো এভাবে, দেখি কিছু পাওয়া যায় কিনা। ডুপ্লিকেট লাইন, এভাবে ডুপ্লিকেট হাইফেন লাইন লিখেন, সরি ডুপ্লিকেট স্পেস লাইন এভাবে লিখেন, ডুপ্লিকেট স্পেস লাইন লাইন। এরপরে আমি যেটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করলে, এটা ইনস্টল করলে যেটা হবে যে হচ্ছে যে এই যে এটা সিলেক্ট করলে যে কাজটা হবে যে হচ্ছে আমরা চাইলে কোনো একটা লাইন এবং কোনো একটা ব্লক আমরা জাস্ট খুব সহজে কপি করতে পারবো। জাস্ট আপনি এখান থেকে কন্ট্রোল ডি চাপলে কপি হতে থাকবে এরকম। হ্যাঁ, আপনাদের হচ্ছে যে ওই যে আমরা যেরকম কোনো একটা অংশ সিলেক্ট করে কপি করে পেস্ট করে এটা করা লাগবে না। জাস্ট লাইন, কোনো একটা লাইন বা কোনো একটা ব্লক আমরা চাইলে খুব সহজে কন্ট্রোল ডি দিয়ে আমরা কপি পেস্ট করতে পারবো, কিছু লাগবে না। ডুপ্লিকেট লাইন সার্চ করেন, এটা একটা ইনস্টল দেন। হ্যাঁ, ডুপ্লিকেট সিলেকশনাল লাইন ইনস্টল দিয়ে দেন, হয়ে যাক। কোনোটাতে ভালো পাচ্ছে। আরো অনেক লাগলে লাগার তো আর শেষ নাই। আপাতত যেগুলো আমাদের মানে বেসিক লেভেলে লাগবে বা মোটামুটি আমাদের কাছে চালানোর জন্য লাগবে এগুলো নিয়ে নিই, মেজর যেগুলো আর কি। ওকে, আমার হয়ে গেছে। তো আমি দুইটা ইনস্টল করলাম। এই যে পুরো যে আমাদের পার্ট ছিল না ইনস্টল, এখানে অনেকের জিরো ছিল, আমারও জিরো ছিল, এখানে দুইটা আছে এখন, ডুপ্লিকেট সিলেকশন আর হচ্ছে কি সেভ টাইপিং, দুইটা আছে আমার এখানে। ওইখানে ওই এক্সটেনশনে ক্লিক করলে উপরে হচ্ছে ইনস্টল, পরে হচ্ছে পপুলার। হ্যাঁ, ওকে, হ্যাঁ দুইটা ডাউনলোড হয়েছে, দুইটা আসছে। হ্যাঁ, এরপরে পপুলারের মধ্যে একটা আছে লাইভ সার্ভার, একটা অপশন আছে দেখেন লাইভ সার্ভার। এটার জন্য অনেক বেশি জনপ্রিয় আসলে বিএস কোডটা। তো এখান থেকে আমরা কোড লিখলে সাথে সাথে উইদাউট রিফ্রেশ, উইদাউট কিছু মানে কোনো ছাড়া এখান থেকে রান করে এখান থেকে দেখা যাচ্ছে। আর এক্সট্রা করে হচ্ছে যে ক্লিক করে রান করার দরকার হয় না আর কি, মানে আমাদের লোকাল থেকে ক্লিক করে রান করার দরকার হয় না, এখান থেকে অটোমেটিক হয়ে যায়। লাইভ সার্ভারটা সবাই আসলে করে পাচ্ছেন, এটা সার্চ করে, অথবা না পেলে এখানে সার্চ করেন লাইভ সার্ভার, ইয়া করে এখান থেকে ইনস্টল করে নিয়ে নেন লাইভ সার্ভার। তাহলে অটো সেভ দিলাম, লাইন ডুপ্লিকেট দিলাম, লাইভ সার্ভার দিলাম। হ্যাঁ, এরপরে এখানে এটার মধ্যে হচ্ছে যে আমরা চাইলে HTML এর প্যাকেজ, CSS এর প্যাকেজ, অনেক তারপর কালার প্লেটের প্যাকেজ, অনেক কিছু ইনস্টল করা যায়। তা আপাতত আমি এগুলো এই প্যাকেজগুলোতে যাচ্ছি না। আমরা আপাতত না গেলেও এখানে দেখুন যে অটোমেটিক্যালি আপনার HTML কোড আসতেছে, অটোমেটিক আসতেছে, অনেক কিছু অটোমেটিক আসতেছে। তো
তো ওই অটোমেটিক না আসুক, যতটুকু না এসে করা যায় এটাই ভালো, বেশি অটোমেটিক আসলে ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, লাইভ সার্ভার ইনস্টল দেন। হ্যাঁ হ্যাঁ, লাইভ সার্ভারটা পপুলারের মধ্যেই পাবেন, সবাই লাইভ সার্ভারটা ইনস্টল দিয়ে দেন, তাহলে 3টে ইনস্টল হলো আর কি। তারপর 3টা দিয়ে আমরা করি, ডুপ্লিকেট লাইন, সেভ টাইপিং আর হচ্ছে লাইভ সার্ভার, এই 3টা একটু দিয়ে দেন Visual সবাই। Studio Code এটা তো ভালো একটা অ্যাপ। টার্মিনাল ওকে। আচ্ছা, আমাদের এই 3টা তো ইনস্টল হলো আমাদের। হ্যাঁ, এরপরে যদি আমরা আবার যদি কোনো ডে ওয়াইজ যে প্রজেক্টগুলো করতাম, যদি ডে ওয়াইজ প্রজেক্ট করতে যাই, তাহলে আমাদের হচ্ছে যে এখন এখান থেকে আরও ইজিলি কাজ করতে পারবো। যেমন আমাদের এখানে প্রজেক্ট আছে কয়টা, বেস 6-এর মধ্যে অলরেডি প্রজেক্ট হয়ে গেছে আমাদের 18টা, না এখানে হচ্ছে 13টা হচ্ছে। হ্যাঁ, তো এখন মনে করেন যে আমাদের ডে ওয়াইজ থেকে আরও প্রজেক্ট আসবে, আমরা চাইলে অনেকভাবে কাজটা করতে পারি। যারা অ্যাডভান্স এডিটর ইউজ করছেন তারা জানেন এগুলো সুবিধা কি। যেমন হচ্ছে আমি যে ডে 6, এই যে বেস 6 যেটা আছে আমার, বেস 6টা আমি যদি এখানে রেখে দিই, এভাবে আসলে এটার একটু টিক দিয়ে ট্রাস্ট দিয়ে দিন। হ্যাঁ, তাহলে নেক্সট টাইম আর চাইবে না আর কি, এটা যে সবগুলো তার মানে ট্রাস্টেড ডকুমেন্ট হয়ে যাবে। দেখেন এখানে সবগুলো ডে ওয়াইজ কি প্রজেক্টগুলো এখানে চলে আসছে। তো আমরা চাইলে এখান থেকে হচ্ছে যে আরও এরকম প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। আবার হচ্ছে একটা প্রজেক্টে থাকা অবস্থায় অন্য একটা প্রজেক্টে কি যে ঠিকঠাক মতো আমরা কাজও করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আবার যদি চাই হচ্ছে আমাদের এগুলো দরকার নাই, তাহলে এখান থেকে এটা রিমুভ করা একটা ঝামেলা। কোথা থেকে এটা 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 আচ্ছা, যেটা চাচ্ছিলাম যে প্রজেক্টটা রিমুভ করার জন্য আর কি, প্রজেক্ট এখান থেকে রিমুভ করা যায় না এখান থেকে, বাট আমরা পাচ্ছি না অপশনটা। তো এখন এই যে এখানে বেস 6 প্রজেক্টটা ওপেন হয়ে আছে, তাহলে এটা রিমুভ করার উপায় কি এখন? তাহলে যেটা করতে পারি একটু খেয়াল করা, অনেকে খেয়াল করতেছেন না। যেটা করবেন হচ্ছে যে এখানে আমরা দেখেন একটা অলরেডি একটা প্রজেক্ট খোলা আছে আমাদের। এখন আমি চাচ্ছি যে এই প্রজেক্ট আমার দরকার না, নতুন একটা প্রজেক্ট আমার দরকার, যেটা এখানে নাই। তাহলে কি করতে পারেন আপনি, এখান থেকে ফাইল থেকে যে আপনি কি ওই প্রজেক্টটা ওপেন করতে পারেন, অথবা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে পারেন। লাইক এরকম যে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি ডে 19, এরপরে এটা এখানে আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, ডে 19 মাঝে ছাড়েন, এখানে ছাড়েন, তাহলে দেখবেন যে আগেরটা চলে যাচ্ছে, এই উইন্ডোটা আছে। এভাবে করা যাচ্ছে কাজটা। হ্যাঁ, যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট থাকলে এটার উপর আমি আরেকটা প্রজেক্ট কিভাবে আনবো, ওটাতে রিমুভ করা যাচ্ছে না। তো এটার জন্য যেটা করা যায় হচ্ছে যে প্রজেক্টটা আপনার, যে প্রজেক্টটা আপনার দরকার সেটা আপনি সিলেক্ট করে জাস্ট এইখানে বিএস কোডের উপরে এনে মাঝে এনে ছেড়ে দেন। ছাড়লে হচ্ছে যে আগেরটা চলে যাচ্ছে, পরে যেটা লাস্ট যেটা আমি এখানে রাখলাম সেটা আমার কি থাকতেছে। এবার একটু সবাই একটু প্র্যাকটিস করেন তো, এবার যারা আমার নতুন আছে আজকে একটু দেখেন তো এভাবে যে কোনো প্রজেক্ট আনা যাচ্ছে কিনা। জাস্ট যেটা আপনার দরকার ওটা এনে কি মাঝখানে ছেড়ে দেন, ছেড়ে দিলে হচ্ছে যে এখানে প্রজেক্টটা চলে আসতেছে। অথবা ওপেন ফোল্ডারে দেন, ওপেন ফোল্ডার দিয়ে আমরা ইয়েতে শিখছি হ্যাঁ। নোটপ্যাডে তো একই প্রসেস। হ্যাঁ, একই প্রসেস, জাস্ট উপরে এনে ছেড়ে দিবেন, জাস্ট উপরে এনে ছেড়ে দিবেন। অথবা ওপেন ফোল্ডার থেকে বা ফাইল থেকে ওপেন ফোল্ডারে যে আপনার যে প্রজেক্টটা আপনি ওপেন করবেন সেই প্রজেক্টটা জাস্ট কি এনে ছেড়ে দিবেন। হ্যাঁ, একটু দেখ। আচ্ছা, আমরা তো যে কোনো প্রজেক্ট একেবারে এখান থেকে কি ইয়ে করতে পারবো। তো নর্মালি আমরা যখন হচ্ছে আসলে প্রফেশনালি কাজ করি, আমি পার্সোনালি যেটা করে দেওয়া হচ্ছে যে আমার মানে রিলেটেড প্রজেক্ট যেগুলো আছে না, এগুলো সবগুলো একসাথে ওপেন করে রাখি আমি, মানে এইভাবে একসাথে সিলেক্ট করা থাকে আর কি। তাহলে অনেক সময় যেটা হয় যে মনে করেন আমি ডে 19 প্রজেক্টে কাজ করতেছি, তো আমার অনেক সময় ডে 17 বা 18 থেকে কোনো একটা রিসোর্স আমার দরকার হয়, তখন আমি জাস্ট কী করি, এখানে আর না যাওয়ার দরকার নাই, এখান থেকে আমি ওইটা ধরে ক্লিক করে আমার ওই রিসোর্সটা এখান থেকে নিয়ে কপি করে আমার রানিং যে প্রজেক্টটা সেই প্রজেক্টে খুব সহজে কি নিয়ে আসতে পারি আমি। কোন ফাইলে? হ্যাঁ, ক্লোজ উইন্ডো এডিটর। আপনার সেভ করছেন আপনি, এই জন্য আছে আপনার কেটে যায়। হ্যাঁ, লাগবে না, আমরা এমনি পারবো আজকে, বাদ দেন। ওকে।
এটা একটা টেকনিক, মানে হচ্ছে যে একটা সিস্টেম আর কি, যে আপনি সবগুলো প্রজেক্ট এখানে একটা রাখতে পারেন, অথবা আমরা যদি নতুন অবস্থায় থাকি তাহলে একসাথে না রাখাই ভালো। নতুন অবস্থায় একসাথে এতগুলো ওপেন রাখলে আপনার হচ্ছে প্যাচ লাগবে, কোনটা দিয়ে কোনটা ওপেন হচ্ছে পরে পারবেন না। একটাই রাখলাম ডে 19। হ্যাঁ, এবার এখান থেকে হচ্ছে আমরা চাইলে খুব সহজে এই ফোল্ডারের উপরে ক্লিক করে নতুন করে ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারি এখানেই। আমাদের হচ্ছে যে আর লোকালে এখানে যাওয়ার দরকারই পড়বে না। আচ্ছা, এখান থেকে খুব সিম্পলি আমরা নতুন ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এই যে এখানে দুইটা আইকনই আছে, নিউ ফাইল নিউ ফোল্ডার। হ্যাঁ, এখান থেকে করা যাচ্ছে, অথবা এখানে রাইট বাটনে ক্লিক করেও করা যায় নাকি? রাইট বাটনে ক্লিক করে এখানে হয় না, ওকে ফাইন। তাহলে নিউ ফাইল দেন, নতুন করে ফাইল হয়ে যাচ্ছে। তো আমাদের একটা ফাইল দরকার, নিলাম মনে করেন index.html, ক্লিক করলাম, এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, সিম্পলি ক্রিয়েট হয়ে গেছে। একটা ফোল্ডার দরকার, এই আইকনের উপর ক্লিক করেন, ধরেন লিখলাম হচ্ছে যে CSS। হ্যাঁ, কথার কথা। আরেকটা দরকার, লিখলাম হচ্ছে যে ইমেজ। হ্যাঁ, আরেকটা ফাইল দরকার। আচ্ছা, এটার ভিতরে হয়ে গেছে এটা। ওকে, আচ্ছা আমরা ডে 19 এর মধ্যে করি আবার। একটা ফাইল দরকার, এখান দিয়ে যেমন হচ্ছে কি রেজিস্ট্রেশন। এভাবে যত ফাইল দরকার ফাইল ফোল্ডার আমরা সবই কি করা পসিবল। এখান থেকে ডিলিট করে দিচ্ছি ফোল্ডারটা, ডিলিট মোটরসাইকেল শেষ। আবার হচ্ছে যে আপনার ডে 19 আপনি খেয়াল রাখতে হবে যে কার ভিতরে করতেছেন, আপনি ফোল্ডার ফাইল ক্রিয়েটটা কার ভিতরে করতেছেন। যার ভিতরে করবেন আগে তারা সিলেক্ট করতে হবে। যেমন আমি ডে 19 এর ভিতরে করবো, তো ডে 19 সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে এখান থেকে এই যে ক্রিয়েট ফোল্ডার। হ্যাঁ, এখান থেকে দিলে ফোল্ডার হয়ে যাচ্ছে। আমি যে করি ইমেজ ফোল্ডার সিলেক্ট করলাম, লিখলাম, দিলাম, যে একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে যাচ্ছি। হ্যাঁ, দেখাচ্ছি, এই দেখেন এইগুলো সব এখানে হয়ে যাচ্ছে। দেখেন ইমেজ, রেজিস্ট্রেশন, ইন্ডেক্স সব হয়ে গেল। আমরা হচ্ছে কাজ করব আপনার হচ্ছে যে এখানে, আর সবগুলো সেভ হবে, লোকাল যে ফোল্ডার আছে ওই জায়গায় সেভ হয়ে যাবে। ইভেন হচ্ছে লোকাল ফোল্ডারে একটু আসেন, এখান থেকে আমি ইমেজ ফোল্ডার ডিলিট করলাম, এখানে আসেন, দেখেন এখান থেকে চলে গেছে। মানে হচ্ছে এই এডিটর এবং আমাদের হচ্ছে যে এই লোকাল ড্রাইভ একটার একটা মিরর। এখানে যা হবে এখানেও তাই ঘটবে, এখানে যা হবে এখানেও তাই ঘটবে। ক্লিয়ার? ওকে, তো আমরা আবার একটা দেখি, এই ডে 19 এর উপর মাউস পয়েন্টার রেখে আপনি হচ্ছে এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করেন উইথ এক্সটেনশন। এখানে হচ্ছে যে আপনি হলো যে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করেন যে কোনো নামে, এটা পসিবল। আর এখানে যা করবেন সেটা হচ্ছে চলে যাবে কোথায়, ওই যে আমাদের লোকাল ফোল্ডারে চলে যাবে। হ্যাঁ, ওকে, দেখেন দুইটা ফোল্ডার এখানে হয়ে গেছে, মানে যা যা করবেন সব কিছু এখানে হয়ে যাবে আর কি। আচ্ছা, ওকে, অ্যাড টু দ্য ক্লিয়ার অ্যাপ যে কোনো এটার ইনস্টল দেন, ওই ফাইল ফোল্ডার ক্রিয়েট করার সিস্টেম একই, সাবলাইন টেক্সটেও একই অবস্থা। আমাদের যে সাবলাইন টেক্সট যদি একটু দেখি, সাবলাইন টেক্সট এখানে আমাদের ইনস্টল করাই আছে। সাবলাইন টেক্সট একই অবস্থা। আপনার মনে হতে পারে যেগুলো সিম্পল ব্যাপার, সিম্পল ঠিক আছে, তারপরে জানতে হয় আর কি আমাদের। এই ডে 19 প্রজেক্টটা ওখানে ওপেন করে নেন, ধরুন এখানে কি সবগুলো এখানে আছে একসাথে। এবার এখানে যে কোনো ফোল্ডারের উপরে ক্লিক করে যে ডিলিট ফোল্ডার, তারপরে হচ্ছে কি ডিলিট ফাইল, যে কোনো কিছু পসিবল। আবার এখান থেকে কি নিউ ফাইল নিউ ফোল্ডার, সব কিছু ওই একই রকম, জাস্ট হচ্ছে ইন্টারফেসটা একটু এদিক সেদিক। একটার ইন্টারফেস একরকম হয়, বাট ফাংশনালিটি দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে কি প্রায় মানে ওই এদিক সেদিক অল্প একটু সামান্য এদিক সেদিক থাকে, আর বেশি কিছু না। দুটো ফোল্ডার কি আমি আবার হচ্ছে ইমেজটা নিয়ে আসি। ওকে, তো এখন যদি হচ্ছে আমরা এখানে কিছু একটা লিখি আর কি, যেমন আমি এখানে একটা ফাইল নিয়ে নিচ্ছি, একটা index.html, আর এখানে কিছু লিখি, যেমন লাইক html লিখলাম। দেন ht লেখার সাথে সাথে কি আসছে এখানে, html embed abbreviation html5 html xml। হ্যাঁ, htmlটা দেন দুইটা অংশ আসছে, শুধু html এর স্ট্যাটিক আসছে, html এর ইন্ডেক্স ট্যাগ আসছে। আর বাদ দিয়ে শুধু কি ht লিখলাম, ওই html5 এর লিখলাম, দেখেন পুরো স্ট্রাকচার চলে আসছে। হ্যাঁ, শুধু এন্টার দিলে হয়ে যায়। এজন্য হচ্ছে আমরা এতদিন ধরে আমাদের অ্যাডভান্স এডিটরগুলো ধরি নাই। এটা এখন আমাদের সবারই মুখস্থ আছে কম বেশ। যদি ধরতাম এটা আসলে মুখস্থ করানো পসিবল ছিল না। হ্যাঁ জি, হ্যাঁ, শুধুমাত্র হচ্ছে যে st লিখেন, st বা html লিখেন, এই লিখার পরে যে html কি কোটেশন 5 আছে না, এটার উপরে এসে আপনার হচ্ছে যে এন্টার চাপেন, তাহলে html এর যে বিল্ডিং ব্লকস বা স্ট্রাকচার এটা চলে আসবে। হ্যাঁ, শুধু এক্সক্লেমেটর সাইন দিলে হবে, রাইট। শুধু হচ্ছে এক্সক্লেমেটর সাইন দিলেও
এটা হয়, এই যে পুরোটা চলে আসতেছে। দেখেন দুইটা টেকনিক, শুধু এক্সক্লেমেটরের সাইন দিয়ে এন্টার দিলেও আসে, আবার হচ্ছে HTML পুরা লিখে HTML5 এর যে হচ্ছে যে ইয়াটা আসে এটার উপরে মাউস পয়েন্টার এনে অথবা হচ্ছে যে কি এটা সিলেক্ট করে এন্টার দিলেই পুরো ব্লকটা চলে আসবে। আমার এটাতে হ্যাঁ। HTML লেখার পরে হ্যাঁ আরো কয়েকটা আসতেছে আসুক, ওটা সমস্যা নেই, আমরা যেটা বলছি ওটাতে দেন আপনি। এক্সটেনশনের জন্য। হ্যাঁ হ্যাঁ আসুক, নো প্রবলেম। ওকে ওকে। এখন দেখা যায় থিম চেঞ্জ করলে হয়ে যাবে। হ্যাঁ এমনি কি ফন্ট কি বেশি ছোট মনে হচ্ছে না আরেকটু বড় করবো? ওহো এখানে তো অনেক ছোট, আমার স্ক্রিনে আমার এখানে বড় আছে অবশ্য। কালার থিমটা একটু লাইট করে দেন তাহলে। আচ্ছা কালার চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। প্রথমে আমরা স্ট্রাকচারটা আনার চেষ্টা করি, শুধু হাইপেন সরি এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার অথবা হচ্ছে HTML লিখে HTML5 সহ যে লেখাটা আছে এটার উপরে কার্সারটা এনে অথবা সিলেক্ট করে এন্টার দেন, পুরো একদম বিল্ডিং ব্লক যেটা আছে এটা চলে আসবে। হ্যাঁ আমরা ওটা থিমটা চেঞ্জ করে দিই। হ্যাঁ কালার থিমে যাই, আপনারা ওটা দেখেন তো কোন থিমটা দিলে ভালো লাগে, মানে আপনাদের ওই দিক থেকে দেখা যাচ্ছে ক্লিয়ার কোনটা দিলে দেখান। সাদাটাই থাক। সাদা দিলে তো আমার চোখ তো কান হয়ে যাবে কেন। এটা থাক স্যার, এটা থাক, এটা থাক, এটা থাক। বেশি থাক মানে খোলা। আল্লাহ রে, এটা দেখা যায় ভালো ক্লিয়ার পিছন থেকে? ডেঞ্জারাস। এটা দেখেন তো কিরকম লাগে, পিছন থেকে বোঝা যায় এটা সাদা ভালো ছিল। আচ্ছা এদের ফন্ট সাইজ বাড়ায় কোত্থেকে? 14 18 দিয়ে দিয়ে। এবার ঠিক আছে, তাহলে 20 করে দিব দেখেন। হুম ওকে 20 দিয়ে দিলাম। পিছনের লোকজন দেখেন তো এটা ঠিক আছে কিনা, এই সাইজ দেখা যায়? সেটিংস থেকে ফন্টস এই যে 20 করে দিলাম। এই সেটিংস থেকে এই যে অনেকগুলো অপশন আসে না, এই সেটিংস থেকে যে অনেকগুলো অপশন, এই যে ফন্ট অপশনে গেলে পাবো আমরা। হ্যাঁ না 40 করছি আমি, দেখা যায় না আসলে কি বড় হচ্ছে কিনা, বড় হয়ে গেছে। হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা এটা আসছে তো আমাদের এখানে, সবার তো এটা আসছে, এখানে নতুন কিছু চোখে পড়ে কিনা দেখেন তো। মানে আমরা তো যে সিস্টেমে করলাম এটার সাথে নতুন কিছু চোখে পড়ে আজকে? আচ্ছা এখানে একটা কাজ করেন, প্রথমে একটা সবাই খেয়াল করেন ভিউ থেকে দেখেন এখানে লাইনটা একটা লাইন কিন্তু এটা এই পাশে চলে গেছে, দেখা যায়? এটা দেখা যাচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে না, আর আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না। যদি এরকম হয় যে হচ্ছে যে আপনার কোনো একটা লাইন কমপ্লিট আপনার স্ক্রিনে আসতেছে না, এটা কি আপনার স্ক্রিন থেকে বাইরে চলে গেছে, তাহলে আপনারা যেটা করবেন যে ভিউতে যাবেন, ভিউ থেকে ওয়ার্ড ট্যাবটা দিয়ে দিবেন, ভিউ থেকে
ওয়ার্ড র্যাপ, তাহলে হচ্ছে যে আপনার টেক্সটগুলো আপনার স্ক্রিনে থাকবে, এটা বড় হবে না। কোথায় এটা মিনিম্যাপ কোথায় করতে হয়? সেটিংস, ভিউ, ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে তো এখান থেকে এও চলে যাবে। হ্যাঁ ওটা চলে যাবে, ওটা থাকার দরকার তো, এটা আপনি যখন বড় কোড করবেন ওটা লাগবে। ওটা লাগবে, বড় কোড লাগবে। হ্যাঁ অল্টার জেড দিলে হয়ে যায়, হ্যাঁ এটা লাগবে, এটা ইয়া করা যাবে। ওকে ফাইন, যদি হচ্ছে টেক্সট যদি আমাদের যদি যে ভিউ আছে ভিউ 4 থেকে যদি বাইরে চলে যায়, আপনার ভিউ থেকে ওয়ার্ড ট্যাবটা সিলেক্ট করে দিন, হ্যাঁ তাহলে হবে। ওকে, এখানে আমরা যেটা ডক টাইপ HTML আগের মতোই আছে, তারপর HTML ল্যাং হেড ম্যাটার মধ্যে একটা নতুন একটা জিনিস আছে, এটা কি ক্যারেক্টার সেট UTF-8, এটার সাথে কি সবাই পরিচিত হয় এই লাইনটার সাথে? আচ্ছা এটার সাথে এটা কি কাজে ব্যবহৃত হয় এটা বলেন তো, যারা পরিচিত আছেন তারা বলেন। ল্যাঙ্গুয়েজে কি সুবিধা দেয়? সব ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে, হ্যাঁ এখানে হচ্ছে যে নরমালি আমরা হচ্ছে যে ওকে নরমালি হচ্ছে যে ব্রাউজারগুলো বা হচ্ছে দুনিয়াদারিতে লেখা সিস্টেম তার অভাব নাই, অনেক ফরম্যাটে লেখালেখি হয়। হ্যাঁ তো এখন এত ফরম্যাটে লেখালেখির মাঝে হচ্ছে যে আপনার এখন আমাদের দেশে আমরা বাংলা লিখি, বাংলা হচ্ছে আমাদের কি প্রধান ল্যাঙ্গুয়েজ, তো আমাদের দেশে যেটা হবে যে হচ্ছে যে আমাদের দেশের জন্য হতে পারে এরকম যে আমাদের যে পিসিগুলো আছে বা মোবাইল ডিভাইসগুলো আছে, অর্থাৎ এক কথা যে ডিভাইসগুলো আছে এগুলোতে বাংলা সাপোর্ট করবে, এভাবে হচ্ছে যে ডিভাইসগুলো তৈরি থাকবে। এক এক কান্ট্রিতে এক এক রকম অবস্থা। তো এখন বর্তমানে যেহেতু এটা ওয়েবের যুগ আর এটা ইন্টারনেট নিয়ে সব কিছু হচ্ছে, তো এখানে তো আসলে কোনো কিছু লিমিট না। তো একটা আমি বাংলাদেশে বসে কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো দেশের নিউজ আমি বা কন্টেন্ট আমি দেখতে পারি, আবার ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে ওরা কিন্তু আমাদের বাংলা কন্টেন্টটা ভিজিট করতেই পারে। সেক্ষেত্রে যেন হচ্ছে সব কান্ট্রিতে সব দেশের ল্যাঙ্গুয়েজ যেন কি সাপোর্ট করে, এই জন্য একটা নির্দিষ্ট একটা ফর্মেটে চলে আসছে সবাই, ওই ফর্মেটটাকে বলা হচ্ছে ইউনিকোড। এখন লেখালেখি যা হচ্ছে ওয়েবে লেখালেখি যা হচ্ছে সবই কি ইউনিকোড সিস্টেমে হচ্ছে। তো ইউনিকোডের মধ্যে একটা অনেক স্ট্যান্ডার্ড আছে, তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে UTF-8। ইউনিকোডের কি অনেক স্ট্যান্ডার্ড আছে, তার মধ্যে একটা কি UTF-8। এটা যদি আমরা তো এটা এখানে দিই যে ফুল মিনিং দেখি যে UTF-8 এর ফুল মিনিং কি। ওকে, ক্যারেক্টার এনকোডিং ইউনিকোড, আচ্ছা এখানে আর কই আছে। UTF-8 is encoding system for Unicode. It can translate any Unicode character to a matching unique binary string. এটা হচ্ছে বাইনারি স্ট্রিং কি করে কনভার্ট করতেছে। আচ্ছা সহজভাবে যদি আমরা বুঝি যে এটা হচ্ছে আপনার আমাদের যে ল্যাঙ্গুয়েজে আমরা লিখি না কেন, আপনি বাংলা লিখেন, হিন্দি লেখেন, অথবা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখেন, অ্যারাবিক লেখেন না কেন, এটা হচ্ছে যে ইউনিকোডের ফরম্যাটে এটার কনভার্ট করে নেবে, কনভার্ট করে সব আপনার ওয়েব ব্রাউজারে বা মোবাইল অ্যাপ্লিকেশনে এটাকে সাপোর্ট করাবে। যদি ওই ওয়েব ব্রাউজারগুলো বা মোবাইল অ্যাপ্লিকেশনগুলো কি হয় আপনার ইউনিকোড সাপোর্টেড হয়। তো বর্তমানে হচ্ছে যে লাকিলি আসলে সব ওয়েব ব্রাউজারই ইউনিকোড সাপোর্টেড। এই জন্য দেখা যায় যে হচ্ছে যে অনেক সময় এই ইউনিকোড এখন বর্তমান অবস্থায় মেটা ক্যারেক্টার সেট UTF-8 এটা না লিখলেও আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, না লিখলেও সাপোর্ট করে। একসময় এটা ছিল না। তো তারপরে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এটা লিখা, স্ট্যান্ডার্ড ওয়ে কি এটা লিখে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে আর কি। আমরা হচ্ছে সবাই হচ্ছে সবসময় ইউনিকোড লিখব, এটা লিখবো, UTF-8টা লিখবো। আর এটার জন্য যে হচ্ছে যে এইগুলো মেটাট্যাগ ইউজ করতে হয়, মেটাট্যাগ নিয়ে আমরা এতদিন কোনো কাজ করি না, এগুলো হচ্ছে ফার্স্ট মেটা, এখানে অটোমেটিক চলে আসছে যেহেতু ওই জন্য আমরা এক্সপ্লেন করে দিচ্ছি। এই মেটার মধ্যে ক্যারেক্টার সেট UTF-8 লিখবেন, লিখলে হচ্ছে যে কি আপনার ওয়েব পেজে যে অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে যে ল্যাঙ্গুয়েজে হোক না কেন এটা দুনিয়ার সব ব্রাউজারে সাপোর্ট করবে। ক্লিয়ার সবাই? এরপরে হচ্ছে যে আসেন তাহলে এখানে এই ক্যারেক্টার সেটটা কি, এটা হচ্ছে যে আপনার একটা অ্যাট্রিবিউট। এটা কি অ্যাট্রিবিউট? হ্যাঁ, এটার মানে CHAR অ্যাসিড, এটা মানে হচ্ছে ক্যারেক্টার সেট, ক্যারেক্টারের সেট। ক্যারেক্টার আমার এখানে যা লেখালেখি হবে এগুলো সবই ক্যারেক্টার। ওই ক্যারেক্টারের সেট কি ভার্সনের, এটা হচ্ছে কি UTF-8 স্ট্যান্ডার্ড ফলো করে এখানে লিখা হবে, বা হচ্ছে এখানে যেগুলো লিখা হবে এগুলো UTF-8 ফরম্যাটে কনভার্ট হয়ে আমাদের ওয়েব ব্রাউজারে কি ইউজারকে দেখাবে বা শো করবে। আর এই মেটা জিনিসটা কি বলেন তো? এটা একটা ট্যাগ। মেটা একটা কি ট্যাগ, মেটা একটা এলিমেন্ট। এটা হচ্ছে কি দেখেন তো, এটা সিঙ্গেল এলিমেন্ট না, এটা সিঙ্গেল বা সেলফ ক্লোজিং এলিমেন্ট। ওকে, সিঙ্গেল বা কি সেলফ ক্লোজিং এলিমেন্ট। এটা মেটার কাজ কি, মেটা ট্যাগের কাজ কি বা জানেন কেউ? আমরা তো দেখতেছি মেটা UTF-8 এটা বলেই ফেললাম আগে, এটা অ্যাডভান্স চলে গেল আমাদের। মেটার কাজ কি? মেটা কি স্যার নরমালি ল্যাঙ্গুয়েজে
না এটা দেখেন, এটা কি ল্যাঙ্গুয়েজ জন্য ইউজ হয়েছে? এটা কি ল্যাঙ্গুয়েজ জন্য ইউজ হয়েছে? এটা হেড অংশে কাজ করে। এটা অংশে কাজ করে। ম্যাটার কাজ হচ্ছে ইনফরমেশন ক্যারি করা। ম্যাটার কাজ হচ্ছে ইনফরমেশন ক্যারি করা, ঠিক আছে? তো যদি কেউ জিজ্ঞেস করে যে ম্যাটার কাজ কি, ইনফরমেশন ক্যারি করে। যে ফেসবুক তাদের মাদার কোম্পানির নাম দিয়েছে কি মেটা, ওদের কাজ কি, ফেসবুকের কাজ কি, ইনফরমেশন নিয়ে কাজ করা। ওই জন্য ওরা যে ভালো একটা নাম দিয়ে ধরে আগে ভাগে দিয়ে দিছে মেটা। ম্যাটারটা কিন্তু স্ল্যাশ হয় না। না, মেটা ট্যাগের স্ল্যাশ হয় না বলতে এন্ডিং গুলো যেন স্ল্যাশ দিব, সিঙ্গেল ট্যাগ হলে আমরা এটা স্ল্যাশ দিয়ে দিব, তবে নর্মালি ওরা দেয় না আর কি। তাহলে ম্যাটার কাজ কি, ইনফরমেশন ক্যারি করা। এখন হচ্ছে যে আমরা এই যে যদি ওয়েব পেজের মধ্যে ম্যাটা লিখি, তাই ম্যাটা হচ্ছে কার ইনফরমেশন ক্যারি করতেছে এখানে বলেন তো? স্যার হেড কি ম্যাটা লিখলাম কোথায়? ওয়েব পেজের মধ্যে লিখলাম। তাহলে এই ম্যাটাটা কার ইনফরমেশন ক্যারি করতেছে? ওয়েব পেজের সিস্টেমের ইনফরমেশন ক্যারি করতেছে। ওকে, যে ওয়েব পেজের মধ্যে লিখে আছে সে ওয়েব পেজের ইনফরমেশন ক্যারি করতেছে। তো আমরা একটু দেখি যে হচ্ছে যে এইখানে ম্যাটাই কি কি ইনফরমেশন ক্যারি করতেছে, আমরা একটু দেখে চলেন। প্রথমে সে ক্যারি করতেছে কি, এই যে আমার ওয়েব পেজ, আমার অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে যে ল্যাঙ্গুয়েজে আসুক না কেন সেটা হচ্ছে ইউটিউব 8 স্ট্যান্ডার্ড মেনটেন করে ইউজারকে কি করাবে, সাপোর্ট করাবে, ব্রাউজারকে সাপোর্ট করাবে। প্রথমটা কি, সে কি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করাচ্ছে বা ল্যাঙ্গুয়েজটা কি ক্যারি করতেছে, রাইট? পরের ম্যাটারটা কি করতেছে দেখেন তো, ইউটিউব 8 HTTP ইকুইভ্যালেন্ট XAUA কম্পিটেবল কন্টেন্ট IEG। এটা হচ্ছে যে আপনার ওই যে ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট ইজি যেগুলো আছে ওখানে হচ্ছে আপনার কোডটারে সে সাপোর্ট করাচ্ছে। যদিও এটা ছাড়াই এখন ইন্টারনেট ইজি যেটা আছে এটাতে সাপোর্ট করে, এটাতে এখন কোনো ঝামেলা নেই। তারপরে এগুলো অটোমেটিক্যালি চলে আসলে থাক, নো প্রবলেম। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ করার সময় লাগবে। আপাতত এগুলা না দিলেও সমস্যা নেই, দিতে চলে আসতে থাক। এখানে বলা হচ্ছে ম্যাটার নেম বিউফোর্ড। বিউফোর্ড বলতে কি বোঝান, খেয়াল আছে আপনাদের? বলছিলাম যেটা আমাদেরকে ভিউ এরিয়া সেটা হচ্ছে আমাদের কি বিউফোর্ড। এরপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট বলতে আমরা বুঝি সবাই কি কন্টেন্ট, কন্টেন্ট কি যে ইনফরমেশন সবগুলো হচ্ছে কি কন্টেন্ট। উইথ ডিভাইস উইথ, কন্টেন্টটা কতটুকু উইথ নেবে, ডিভাইসের উইথ নেবে। ইনিশিয়াল স্কেল 1.0। দেখেন আপনার প্রথমে বলতেছে কি এটা বিউফোর্ড বলতেছে, এটার নাম কি বিউফোর্ড। বিউফোর্ডের মধ্যে কন্টেন্টটা কতটুকু উইথ নেবে, ডিভাইসের উইথ নেবে। অর্থাৎ যে ডিভাইসে সে ওপেন হোক না কেন সেই ডিভাইসের উইথটা নিয়ে নেবে। এবার ডিভাইসের কতটুকু উইথ নেবে, 1.0। 1.0 মানে 100%। তাহলে এই বিউফোর্ড ম্যাটার দিয়ে কি বোঝাচ্ছে, যে এই অ্যাপ্লিকেশনটা যে ব্রাউজারে ওপেন থাকবে না কেন সে ব্রাউজারের যে ডিভাইসটার মধ্যে ওপেন হচ্ছে সেই ডিভাইসের কি ফুল উইথ নিয়ে নেবে। আর কন্টেন্টের ভিউ সাইজ হবে বা রিজলিউশন হবে কত, 100%। ওকে, তো এগুলো থাকলে হচ্ছে রেসপন্সিভনেসটা 100% মানে পারফেক্টলি কাজ করে। আদারওয়াইজ আপনার যখন একটা সিস্টেম আপনি সার্ভারে তুলবেন এটা প্রবলেম করে। না, এটা 100% মানে 1.0 এদের সিস্টেমে আর কি। হ্যাঁ, তো তাহলে এই তিনটা ম্যাটার আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ম্যাটার নিয়ে এখানে যদি অটোমেটিক না আসতো তাহলে ম্যাটার নিয়ে আমার ডিটেলস হচ্ছে যে একটা সুন্দর করে ক্লাস নেওয়া যেত, যদি চলে আসছে অটোমেটিক্যালি আমরা বলে দিলাম, শেষ। আরও অনেক ম্যাটার আছে, আমরা যদি হচ্ছে যে একটু এলোমেলোভাবেই হোক প্রবলেম নাই। ম্যাটা ট্যাগ W3 স্কুলে যাই আমরা একটু, এগুলো জানতে হবে। ওকে, দেখেন এখানে আরো কিছু ম্যাটা আছে। হ্যাঁ, তো ওকে ভাই, ম্যাটা যেহেতু আসলে ম্যাটা দিয়ে আমরা শেষ করে দিই ম্যাটাগুলাই, তারপর অন্যদিকে যাবো। হ্যাঁ, ম্যাটা শেষ করে দিই আমরা। দেখেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে যে কি আপনার যে কোনো ওয়েবসাইটের জন্য অ্যাপ্লিকেশনের জন্য ম্যান্ডেটরি ম্যাটা। এগুলো যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য কি এগুলো একদম কি রিকোয়ার, এগুলো লাগবেই। কি কি আছে একটু দেখেন তো। ম্যাটা ক্যারেক্টার সেট ইউটিউব 8, এটা কি করে, আমার অ্যাপ্লিকেশনে যে ল্যাঙ্গুয়েজে থাকুক না কেন সেটা আপনার ওয়েব ব্রাউজারে কি করে, ইউটিউব 8 বা ইউনিকোডে কনভার্ট করে সাপোর্ট করায়। ক্লিয়ার? ল্যাঙ্গুয়েজের জন্য, ল্যাঙ্গুয়েজের জন্য। তাহলে এটা নিয়ে তো আর কোনো ঝামেলা নাই। এরপর হচ্ছে কি বিউফোর্ড, এটা কি করায়, আমার যে আলাদা আলাদা স্ক্রিনে যে আলাদা আলাদা বিউফোর্ড, সেই বিউফোর্ডে আমার অ্যাপ্লিকেশনের যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্টে কি করায়, ওই ডিভাইসের ফুল উইড নিয়ে নেয় এবং জুমিং লেভেল থাকে বা কি আমার যে ভিউ হচ্ছে সেই ভিউর স্কেল থাকে কত, 1.0 বা 100%। অর্থাৎ কন্টেন্টটা যখনই ব্রাউজারে ওপেন হবে তখনই কি ফুল স্ক্রিন জুড়ে ওপেন হবে এবং কি জুমিং লেভেল থাকবে কত, 100%। 100%টা দেখবেন এই যে কোনো ইয়াতে গেলে এটা থাকে হচ্ছে 100%, এই এরকম থাকে। এখানের আপনার এই জুমিং লেভেল 100% মানে এখানে 1.0। এরপর বাকি আছে কি তিনটে ম্যাটা আছে। এটা হচ্ছে ম্যাটা নেম ডেসক্রিপশন, ম্যাটা নেম কিওয়ার্ড, ম্যাটা নেম অথর। এগুলা দেখে কিছু বোঝা যাচ্ছে না। প্রথমে আমরা সহজটা ধরি, ম্যাটা নেম অথর কন্টেন্ট জন ডো। এই অথর মানে কি আমরা বুঝি সবাই, যে মালিক সে হচ্ছে কি অথর। এখন হচ্ছে একটা ওয়েব পেজের মালিক কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে যে এটা হচ্ছে ইনভেস্ট করতেছে সে মালিক হতে পারে,
অথবা যে কোম্পানির জন্য বানাচ্ছে সেই কোম্পানির সিইও এমডি মালিক হতে পারে, অথবা হচ্ছে যে বানাচ্ছে সেও মালিক হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখন মনে করেন যে আপনি একটা সিস্টেম বানাচ্ছেন, ওই আপনার যে কোম্পানির জন্য বানাচ্ছেন বা যে ক্লায়েন্টের জন্য বানাচ্ছেন তারা আসলে এটার সম্বন্ধে তেমন একটা নলেজ রাখে না, তখন আপনি বলে দিতে পারেন যে কি ম্যাটার নেম অথর, এখানে আপনার নাম লিখে দিতে পারেন, শেষ। তাহলে যে কেউ আপনার ওয়েবসাইটটা দেখে যদি আপনার ভালো লাগে যে হ্যাঁ ওকে ফাইন ওয়েবসাইটটা অনেক ভালো, এটা কে করছে আমি তারা একটু দেখি, আমি একটু একটু বানানো দরকার আমার এরকম একটা, তাহলে সে আপনার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি এখানে একটা কি আপনার একটা ক্লায়েন্ট বেড়ে যেতে পারে আর কি তখন। তো আবার হতে পারে যে হচ্ছে যে যে কোম্পানি বানাইছে সেই কোম্পানির নাম হতে পারে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এটা পরিচয় থাকলো যে আসলে এটা কে বা কাদের ওয়েব অ্যাপ্লিকেশন। যাই কেমন হতে পারে জিনিসটা আমি একটা দেখাই ল্যাব এক্সাম্পল। তো এখানে আসি চলেন, ম্যাটার নেম অথর, এখন ধরে নিলেন হচ্ছে যে এটা আমরা বানাচ্ছি, হ্যাঁ, ওয়েব ডিজাইন বেস 6। এখন ওয়েব ডিজাইন বেস 6 দুনিয়াতে অনেক আছে, থাকতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। তাহলে এবারে আমাদের খোঁজা দরকার না অ্যাকচুয়াল আমাদেরকে পাইতে হলে আর কি পাইতে পারে, আমরা লিখতে পারি কি বেসিস এসসিআইপি এগুলো লিখে দিতে পারি আমরা বিএসএসসিপি। যদি আরো যদি বলেন যে না এটা তো বিএসএসসিপি এর মধ্যে ওয়েব ডিজাইন আরো থাকতে পারে, তাহলে আরো কিভাবে এটারে কি করা যায়, মানে একদম মিনিংফুল করা যায়, তো আমরা তাহলে এখানে আমাদের একটা কি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখতে পারি নাকি, এভাবে করে আপনি হচ্ছে আপনার ইনফরমেশনটা এখানে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার সবাই? এটার এগুলার হচ্ছে এই ম্যাটার হচ্ছে এটা ইনফরমেশন ক্যারি করবে আপনার ওয়েব পেজের, এটার হচ্ছে যে আমাদের পাবলিকের জন্য এখানে কোনো আউটপুট নাই, সেটা দেখাচ্ছি কিভাবে বুঝবেন। অথবা যদি কোনো পার্সোনাল নাম হয়, যেমন মনে করেন যে এখানে আপনার লিখে রাখলেন হচ্ছে কি লাইক হাসিব, এরপরে হাসিবের এখানে কি ইমেল লিখে রাখলেন @gmail.com, শেষ। তাহলে হচ্ছে যে কেউ চাইলে কি হাসিবের এখান থেকে কি বের করতে পারবে এটা বানাইছে কি হাসিব, তার ইনফরমেশন কি কন্ট্যাক্ট ইনফরমেশন কি এটা, তাহলে তারা হচ্ছে বের করতে পারবে। এখন কথা হচ্ছে যে এটা আমি বললাম কি এটা হচ্ছে নর্মালি পাবলিক এটা দেখবে না, তাহলে সে পাবে কিভাবে, এটা পাওয়ার উপায় হচ্ছে যে দেখেন আমি এটা রান করে নিই একটু, হ্যাঁ, আমি যে গো লাইভে দিলাম অ্যালাউ করলাম, তাহলে এটা হচ্ছে এখন অটোমেটিক্যালি আমার লাইভে চলে আসবে আর কি, মানে আমার এটা পেজে রিফ্রেশ দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি দেখাবে এটা। আপনাদের এই জিনিসটা আসবে না, আমাদের এখানে হচ্ছে যে এয়া দেওয়ার কারণে এটা আসতেছে, মানে এটার কি বলে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার কারণে হচ্ছে যে আমাদের ওই এটা আসে, ওইখানে ডকুমেন্ট মানে পাসওয়ার্ডটা চাচ্ছে আর কি, মাস্টার পাসওয়ার্ডটা। এটা দেখেন আমরা অনেক কিছু লিখলাম না এখানে, এগুলোর কিছুই কিন্তু আউটপুট নাই, এগুলোর পাবলিকলি এখানে কোনো আউটপুটই আসে না। কন্ট্রোল ইউ চাপবেন, কন্ট্রোল ইউ চাপলে এখানে দেখতে পাবেন, দেখেন মেটা অথর কে, হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে যে কন্ট্রোল ইউ থেকে আমাদের যে কোনো অ্যাপ্লিকেশনের সোর্স কোডটা দেখা যায়, দেন আমাদের অ্যাপ্লিকেশনের সোর্স কোডটা আমরা দেখতে পাচ্ছি, অনেক লেখা না এখানে, এগুলো তো সব হচ্ছে ভিজুয়াল কোড থেকে আসছে ফাও, ওই যে ওরা লাইভ এটা রান করাচ্ছে এখানে ওই লাইভের কোড, হ্যাঁ, এটা আমাদের কোনো কোড না, আমাদের কোড হচ্ছে যে এখানে এক লাইন এখানে কয়েকটা লাইন, মেটাটা হলো ইনফরমেশন ক্যারি করে, রাইট, ইনফরমেশনটা ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা আমাদের পরিচয়টা এখানে দিতে পারবো, অনেকভাবে দেওয়া পসিবল। আর এটা যেটা কি এটা একটা কন্টেন্ট, এটা জাস্ট কি একটা কন্টেন্টটা আপনারা আপনার মতো করে লিখতে পারেন, কোনো প্রবলেম নাই, এটা কোনো রুলস রেগুলেশন নাই, তবে হচ্ছে একটু গোছায় লিখবেন যাতে সহজে আপনাকে পাওয়া যায়, ইতিহাস লেখার দরকার নাই এখানে, যে হচ্ছে যে আমি হচ্ছে যে এই ভার্সিটি থেকে পড়ছি, আমার সিজিপিএ এত ছিল, হ্যাঁ, আমার এই কয়টা গার্লফ্রেন্ড ছিল, এইভাবে লেখার কোনো দরকার নাই। স্যার এটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একবার ওই লিংক যদি দিয়ে দেই এখানে, এই তো এই যে এগুলো করা যাবে না এখানে, হ্যাঁ, এখানে আপনার হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আপনি কেন দিবেন, দেখেন এখানে তো হচ্ছে আমার এখানে আউটপুটে কিছু আসতেছে না এটা থেকে, আউটপুটে যদি কিছু নাই আসে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আপনি করবেন নাকি এখানে, ঠিক আছে না? মানুষকে দেখে তো দাদা আমি এটা ফুটারে বলে দিতে পারি না সেটা তো দিবেনই, কিন্তু এখন তো কথা হচ্ছে যে এই যে আপনি এখানে দিলেন hasib@gmail.com, অনেক ওয়েবসাইট আছে যে হচ্ছে সেখানে ডেভেলপারের নাম লিখতে দিবে না তারা, আপনি যেটা বানাইছেন আপনার নাম লিখতে দিবে না, তো আপনার পরিচয়টা কোথাও তো রাখতে হবে, এই জন্য হচ্ছে যে এই অথর জিনিসটা। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। অথবা আরো অনেক ভাবে রাখা যায়, এটা কি একটা রিকোয়েস্ট ইউজ করা যায় না সেম মেথডটাকে একাধিকবার ইউজ করা যাবে না, যেমন হচ্ছে দেখেন এটা টাইপগুলো আলাদা হচ্ছে, মেটা ক্যারেক্টার সেট, মেটা এসটিভি ইকুইভ্যালেন্ট, মেটা নেম অথর, মেটা নেম বিফোর, মানে সেম মেটা নেম দুইবার রিপিট হবে না, সেম টাইপ দুইবার রিপিট হবে না, ঠিক আছে? স্যার এইগুলা কত রকমের আছে, যেরকম ক্যারেক্টার সেট, জি ওইটা যাচ্ছে না, এখানে অনেক রকম আছে, বাট আমরা শুধু এটাই লিখবো, এটা লাগবে, আর কিছু লাগবে না। এখন ইউটিউব এই স্ট্যান্ডার্ডটাই সব জায়গায় সাপোর্ট করে।
আচ্ছা, এরপর আর দুইটা আছে দেখেন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি কিওয়ার্ড, একটা হচ্ছে ডেসক্রিপশন। কিওয়ার্ডটার সাথে কেউ কেউ পরিচিত আছেন? মেটা নেম কিওয়ার্ড। আচ্ছা, আমরা একটু আগে এখানে সার্চ করছিলাম না ম্যাটার ট্যাগ W3 স্কুল, এগুলারে কি বলে বলেন তো? এগুলাই কিওয়ার্ড। আমরা গুগলে অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে যে আমরা যে একটা দুইটা ওয়ার্ড বা সেন্টেন্স দিয়ে কোনো কিছু সার্চ করি, এগুলাকে বলা হয় কি কিওয়ার্ড। এবার হচ্ছে মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানালেন, সেই ওয়েবসাইটটা মানুষ কি কি নামে সার্চ করতে পারে বা কি কি শব্দ বা সেন্টেন্স লিখে সার্চ করতে পারে, সেটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড। ক্লিয়ার? আপনি একটা অ্যাপ্লিকেশন বানালেন, সেই অ্যাপ্লিকেশনটা মানুষ কি কি শব্দ দিয়ে খুঁজে সার্চ করতে পারে, কি কি সেন্টেন্স দিয়ে খুঁজে সার্চ করতে পারে, সেটা হচ্ছে কি আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য কিওয়ার্ড। আর কিওয়ার্ডগুলো অবশ্যই আপনার ওয়েব পেজের সাথে কি ম্যাচ করতে হবে। যেমন মনে করেন যে আপনি একটা সাইট বানালেন টিউটোরিয়াল ওয়েবসাইট, হ্যাঁ, একটা ওয়েবসাইট বানালেন কিসের? টিউটোরিয়াল। আপনি এখানে কিওয়ার্ড দিয়ে রাখলে মনে করেন যে মুভির কিওয়ার্ড সব, হ্যাঁ, তাহলে মনে করেন যে কিওয়ার্ড দিল কোনো একটা মুভি, মনে করেন যে খুব হাইপ চলতেছে, মানে KGF2 খুব হাইপ, এখন আপনি KGF2 লিখলে মানুষজন আপনার ওয়েবসাইটে চলে আসতেছে, ভিতরে গিয়ে দেখলো যে KGF2 এখানে নাই, তাহলে মনে করেন যে গালি মনে করেন যে মানুষও দিবে, গুগলও দিবে, সবাই দিবে। পরে একটা সময় আপনার ওয়েবসাইটটা যে ওই যে খুব ভালোভাবে সার্চ করলে চলে আসতেছিল, এটা আর আসবে না, পরে ব্ল্যাক লিস্টে পড়ে যাবে এটা। এই জন্য কিওয়ার্ডগুলো দিতে হবে এমনভাবে যেন কি রিলেটেড কন্টেন্ট আপনার ওয়েবসাইটে থাকে, ওইভাবে দিতে হবে। ক্লিয়ার? আর আলটিমেটলি ভুয়া ভাবে আপনি যদি কোনো ভিজিটর নিয়ে আসেন, নেক্সট টাইম কিন্তু সেই ভিজিটর আপনার ওয়েবসাইটে এমনি আসবে না। ঠিক আছে না কথা? এখন কিওয়ার্ডগুলো আমরা কিভাবে দিতে পারি দেখেন তো। মেটা, এটার টাইপ কি? কিওয়ার্ড, কন্টেন্ট, HTML CSS জাভাস্ক্রিপ্ট, এগুলো কিভাবে দিচ্ছে দেখেন তো, জাস্ট কি সিঙ্গেল ওয়ার্ড। বাট চাইলে আমরা এভাবে দিতে পারি, হাউ টু লার্ন, হ্যাঁ অবশ্যই এগুলো সবই আছে, এর জন্য ইম্পর্টেন্ট। হাউ টু লার্ন এই, হ্যাঁ, এটা কিন্তু একটা কিওয়ার্ড, হাউ টু লার্ন ওয়েব ডিজাইন, শেষ। এরপর আপনি চাইলে কি এভাবে সেন্টেন্স বা হচ্ছে যে শব্দ দিয়ে দিয়ে আপনি আরো অনেকগুলো কিওয়ার্ড এখানে দিতে পারেন। হ্যাঁ, জনিবা যেটা বললো যে এগুলো এসইওর জন্য খুব ইম্পর্টেন্ট। তো এসইওর কাজগুলো আসলে এগুলো করে যে হচ্ছে প্রথম যেটা দেখা যাচ্ছে যে আপনার ওয়েবের অ্যাপ্লিকেশনের কি কোডগুলো আসলে মিনিংফুল কিনা, তার কন্টেন্ট যেগুলো দিচ্ছেন এগুলো কি রিলেভেল কিনা, মিনিংফুল কিনা, অথবা হচ্ছে যে আপনার যে কোনো অ্যাপ্লিকেশন তো কোনো না কোনো উদ্দেশ্য তৈরি, তা মনে করেন যে আপনার ওয়েবসাইট টেকনোলজি নিয়ে, তো আপনার ওই অ্যাপ কন্টেন্টগুলো কি টেকনোলজি বেস কন্টেন্ট কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওই টেকনোলজি বেস যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট মিলায় এখানে ওরা কি দেয়, কিওয়ার্ডগুলো দিবে। আবার হচ্ছে ওই কন্টেন্টগুলো মানুষ কি কিনা সার্চ করতেছে, কি কিনা ওয়ার্ল্ড ইয়াতে খুঁজতেছে, অনলাইনে খুঁজতেছে, তারা ওটা রিচার্জ করে প্রথমে, হ্যাঁ হ্যাঁ, এগুলো রিচার্জ করে করে সহজে যে পাওয়া যায়। সুইটেবল কিওয়ার্ড যেগুলো আছে ওগুলো এনে এখানে কি স্যার এখানে দিয়ে একাধিক দেয়। তো দেওয়া যাচ্ছে। হ্যাঁ, একাধিক দেওয়া যাবে, এখানে কোনো সমস্যা নেই, আপনি একা দিতে পারবেন। তো এগুলোই আসলে এসইওর জন্য মেইনলি কাজ করে। আপনি যদি কোনো একটা এসইও এক্সপার্টরে দেন, সে এখানে ঢুকে এখানে কোডগুলো বসাবে। স্যার তাহলে এই Okay. এই ভিডিওর মানে এই ইসের জন্য আমরা স্যার কি নামে সার্চ করতে পারি? HTML এ সার্চ করলে এটা পাবো, CSS নামে সার্চ হ্যাঁ, করলে এটা পাবো, এখন হ্যাঁ, বর্তমানে এটার। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে এখানে? মেটা নেম ডেসক্রিপশন, এটার কি কাজ একটু বলেন তো। ওয়েবসাইটের সম্পর্কে কিছু লেখা। রাইট, ওয়েবসাইট সম্বন্ধে কিছু লেখা। হ্যাঁ, আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে চলেন দেখেন। এখানে আমরা মেটা নেম কি ওয়েব লিখলাম, মেটা নেম সরি মেটা ট্যাগ W3 স্কুল লিখলাম না, কিছু ওয়েবসাইট আসছে এখানে নাকি, আর সবগুলো ওয়েবসাইট নিচে দিকে দেখেন কিছু ডিটেলস লেখা আছে না। হুম, এটা দেখে কি বোঝা যায়, এটা পড়ে মানে আমি যেটা সার্চ করলাম এই জিনিসগুলো এখানে পাবো কিনা কিন্তু শর্টকাটে বোঝা যাচ্ছে, অথবা ওই ওয়েবসাইট সম্বন্ধে কিছু লিখে এখানে আছে যেটা পুরো আসলে বোঝা যাচ্ছে যে আমি এগুলো এখানে পাইতে পারি কিনা, সম্ভাবনা আছে কিনা, রাইট? হ্যাঁ, তাহলে এই যে এটা আসে কোত্থেকে, এটা আসে হচ্ছে যে এই ম্যাটা ডিসক্রিপশন থেকে, এটা আসে ম্যাটা ডিসক্রিপশন থেকে। কি আসে? সার্চ করলে যে কোনো ওয়েবসাইটের টাইটেলের নিচে যেটা আসে এটা হচ্ছে কি ম্যাটা ডিসক্রিপশন। এটা হচ্ছে 2-3 লাইনের মধ্যে লিখবেন, সুন্দরভাবে গোছায় লিখবেন, যেন হচ্ছে যে আপনার ওই 2-3টা লাইন পরে যেন কি ইউজার বুঝতে পারে আপনি কি আসলে ওদেরকে প্রেজেন্ট করতেছেন, আপনার ওই অ্যাপ্লিকেশন কি আছে, যে সে যেটা সার্চ করতেছে এটা আসলে কি আছে কিনা। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, কথাগুলো বুঝতেছেন সবাই? জি স্যার। ওকে ফাইন, তাহলে হচ্ছে যে একটু আবার রিপিট করেন, ডিসক্রিপশন দিয়ে কি হয়? ডিসক্রিপশনে কি হয়? ডেসক্রিপশনে হচ্ছে ওয়েবসাইটের ওই একটা সম্বন্ধে বর্ণনা, মানে কিছু কি আছে, লেখা কি থাকে কি এখানে। পাওয়া হ্যাঁ, যায় না পাওয়া ওকে যায়। ফাইন। এরপর হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে মানে সার্চ করবে একজন ব্যক্তি যে কি কি কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটে সার্চ করতে পারে সেটা। সেটা। এরপর অথর হচ্ছে কি, অথর হচ্ছে মালিকের, হ্যাঁ, কে মালিক বানাইছে সম্পর্কে। সেটা একটা ইনফরমেশন দেওয়া, শর্টকাট। এরপর বিফোর দিয়ে কি হচ্ছে? বিফোর দিয়ে কি হচ্ছে?
আমাদের হচ্ছে যে ওয়েব পেজের যে কন্টেন্ট থাকবে সেটা যেন কি ব্রাউজারে ফুল উইডথ জুড়ে চলে আসে এবং যে কোনো ব্রাউজারে যেন এটা ফুল উইডথ জুড়ে থাকে, আবার জুমিং লেভেল যেন কি 100%ই থাকে। ওকে, আর ইউটিউব এর দিয়ে কি হচ্ছে যে হচ্ছে যে আমাদের ওয়েবসাইট পেজে যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা যেন কি ইউটিউব 8 এ বা ইউনিকোডে কনভার্ট হয়ে যেন কি ব্রাউজারে কি করে শো করে। এই ক্লিয়ার। এরপরে এখানে আছে কি ল্যাঙ্গুয়েজ ইএন, এটা নিয়ে ও যে অনেকবার বলা হচ্ছে, এটা কি আমার ওয়েবসাইটে যেটা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা এখানে আমরা কি জাস্ট বলে দিব। ওকে, ল্যাঙ্গুয়েজ ইএন আর এই মেটা ট্যাগ যেটা ওই দুটো কি ইউজ করা যাবে একসাথে? সব না, এই যে যেভাবে সেভাবে ইউজ করব, তো একসাথে কেন, এটা এখানে থাকবে এটা এখানে থাকবে না স্যার, ওইটা তো আমরা HTML ইএন দ্বারা আমি ওখানে দিব। হ্যাঁ, ইংলিশ বোঝাচ্ছি। আবার এইখানেও আমি মানে সব ভাষাগুলোই বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার দুই জায়গায় ইউজ করার কি মানে আছে এটা বলতে? এটা বলতেছে হচ্ছে যে দেন সহজভাবে বুঝেন, এটা বলতেছে হচ্ছে যে আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, আমার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ইংলিশ। ইংলিশ। ওকে, আবার ইংলিশ তো মনে করো যে দুনিয়ার সবার ভাষা কি ইংলিশ না, আমাদের ভাষা বাংলা, আমাদের ভাষা তো ইংলিশ না। তো এখন হচ্ছে যে যদি কম্পিউটারগুলো আমাদের দেশে বানাইতো, এখানে আমাদের সবকিছু বাংলার জন্য বানাইতো, ইংলিশের জন্য বানাইতো না, কিন্তু তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে ইংলিশ সাপোর্ট করতেছে না। এখন লাকিলি ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দেখে সাপোর্ট করতেছে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট না হলে কিন্তু এটা পুরো সাপোর্ট করতো না। এই জন্য ইউটিউব 8 এ আপনার ওয়েব পেজে যে ল্যাঙ্গুয়েজে থাকুক না কেন এটা ইউনিকোডে কনভার্ট হয়ে সাপোর্ট করবে। ওটার মধ্যে তো স্যার ইংলিশ আছে, তাহলে সেটা বলতে। হ্যাঁ আছে, তা আমি এখানে আপনার বিএন লিখলাম, তাহলে এবার আপনি কই যাবেন? স্যার ওটা আমি না লিখেই তো আমি এখানে থেকে এটা অ্যাসন, এটা লিখতে হবে, এটা রুলস, এটা লিখতে হবে। ঠিক আছে। যদি কয়েকদিন আগে আমি একটা প্রবলেম করলাম, বললাম যে বাংলা সাপোর্ট করে না, ইংলিশ দেওয়ার পরে হ্যাঁ, তো আমি ইউটিউব 8 দিলে 8 দিলে হ্যাঁ এটা সাপোর্ট করবে, রাইট। আচ্ছা, ইউটিউব 8 হচ্ছে আপনার এখানে যে ল্যাঙ্গুয়েজ থাক না কেন সেটা হচ্ছে কনভার্ট করে ইউনিকোডে সাপোর্ট করাবে, এটা সোজা হিসাব। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তো এইগুলা আমাদের হচ্ছে মাস্ট বি লাগবে, এই কয়েকটা ক্যারেক্টার সেট, তারপর হচ্ছে কি ওই ইকুইভ্যালেন্ট এটা লাগবে, অথর লাগবে, কিওয়ার্ড লাগবে, ডেসক্রিপশন লাগবে, বিএফওয়ার্ড লাগবে, এগুলা কি মাস্ট বি লাগবে। এরপর একটা জিনিস দেখেন তো, এই যে সার্চ করার পরে এই যে HTML মেটা ট্যাগ, HTML মেটা নেম, অ্যাট্রিবিউট, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, বিএফওয়ার্ড, এগুলা কোত্থেকে আসছে বলেন তো? কোনগুলো স্যার? এই লেখাগুলো কোত্থেকে আসছে, কোনো আইডিয়া আছে? স্যার কোনগুলো একটু আবার এই লেখাগুলো স্যার এই লেখাগুলো হচ্ছে স্যার ওই যখন ইম্পর্টেন্ট দেখাইছে সেখান থেকে সার্চ ইঞ্জিন বের করে। না, এই লেখাগুলো আসছে টাইটেল থেকে, টাইটেল। এগুলো তো সবগুলো কি একটা টাইটেল। এই জন্য আমি সবসময় একদম শুরু থেকে বলে আসছিলাম টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট। টাইটেলটা আপনি কোনো কিছু সার্চ করবেন, টাইটেল যেটা থাকবে সেটা এখানে কি ধরে নিয়ে আসবে। প্রথমে যেটা থাকে এটা লিঙ্ক থাকে, পর টাইটেল থাকে, পরটা হচ্ছে কি আপনার ডেসক্রিপশন থাকে। ক্লিয়ার সবাই? টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা পার্ট যেহেতু এত কিছু বলে ফেললাম, আরেকটা এটা শেষ করে দিই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে আইকন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি আইকন। আমরা অনেকে আছে হচ্ছে আমরা পড়ালেখা করতে পারি না, যাই না, অথবা হচ্ছে দেখেন আমি হয়তো ইংলিশ পারি কিন্তু আমি উর্দু অথবা হচ্ছে যে কি হিন্দি লেখাটা আমি পড়তে পারি না। তো তাহলে ওদের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো অথবা ওইখানে একটা পপুলার কিছু একটা আছে, এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে আইকন, আইকন বা লোগো। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য লোগোর পাশে আপনার টাইটেলের পাশে অলওয়েজ এই আইকনটা রাখতে হবে। এই আইকনটা বলা হয় ফেভ আইকন। কি বলা হয়? ফেভ আইকন। হ্যাঁ, এই ফেভ আইকন হচ্ছে যে আপনার অনেকে আপনারা বলবো যে ফেভিকন বলবে, তো ফেভিকন বললেও বুঝতে হবে আর ফেভ আইকন বললেও বুঝতে হবে। দুইটা নাম হতে পারে, একটা কি ফেভ আইকন আর একটা হচ্ছে কি ফেভিকন। ফেভ আইকন, ফেভিকন। তো এটা মূলত আসলে হচ্ছে একটা ইমেজ। এটা মূলত কি ইমেজ, যে কোনো ধরনের ইমেজ দেন সাপোর্ট করবে, যে কোনো ধরনের ইমেজ দেন সাপোর্ট করবে। এখন একটু দেখেন তো ইমেজটা কিভাবে দিতে হয়, একটু দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন। এটার জন্য একটা ট্যাগ ইউজ করা লাগে, সেটার নাম হচ্ছে কি লিংক। লিংক। এরপর লিংক বলে দিতে হবে, লিংক তো ট্যাগ, তারপরে বলে দিতে হবে কি কোথায় আছে, কোথায় আছে। হাইপার রেফারেন্স দিয়ে লিংক, নরমালি হাইপার রেফারেন্স দিয়ে আমরা লিংক করা শিখছি না? ইমেজের লিংক করলেও যে প্রসিডিওর, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিংক করলে একই প্রসিডিওর, মানে পাথটা কোথায় আছে, ফাইলটা কোথায় আছে সেটা কি পাথটা বলে দেওয়া। তো এই আমাদের ফেভ আইকনের জন্য পাথের জন্য বলতে হবে কি হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ইমেজের জন্য কোনটা ইউজ করতাম আমরা? ইমেজের নাম সোর্স, এসআরসি। ওকে ফাইন। এরপর বলে দিতে হবে টাইপ, যে এখানে যে আপনি আইকনটা দিচ্ছেন বা ইমেজটা দিচ্ছেন এটা কি টাইপের ইমেজ, এটা কি টাইপের ইমেজ। এখন মনে করেন যে আমি যদি পিএনজি দিয়ে দিই, পিএনজি টাইপ কিভাবে বের করবো বলেন তো? এই টাইপটার কি ধরনের টাইপ বলা হয় খেয়াল আছে? আমরা যে হচ্ছে কোন একটা ফাইলের টাইপ লিখি, এটা কি ধরনের টাইপ?
আচ্ছা টেক্সট ইমেজ নাম্বার এইসব হ্যাঁ এগুলো এগুলো কি ধরে এগুলো কি বলে এগুলারে ভুলে গেছেন টাইপগুলো কি বলে মাইম টাইপ হ্যাঁ মাইম টাইপ ভুলে গেছেন কে তাড়াতাড়ি হ্যাঁ ওইটাই তো বলতেছিলাম যে হচ্ছে যে সবগুলোর একটা কি ডট পিএনজি ডট জেপিজি এরকম কি থাকে এক্সটেনশন থাকে ওই এক্সটেনশনের উপরে বেস করে একটা মাইম টাইপ হয় ওইটা আসলে বেস জিনিসটা আসলে ওইটা আর আমরা দেখি ডট কি আছে আইসিইউ আছে না ডট আইসিইউ মাইম টাইপ লিখে একটু সার্চ করেন তো এটা আসলে দুনিয়াতে পায় কিনা কিছু কি দেখাচ্ছে হ্যাঁ আবার দুইটা আরেকটা দেখাচ্ছে এখানে দুইটা দেখাচ্ছে তবে হচ্ছে আইসিইউ টাইপ হচ্ছে এটা ইমেজ স্ল্যাশ এক্স আইকন হ্যাঁ দুইটা টাইপ আছে আই হ্যাভ নোটিসড দ্যাট হোয়েন ইউজিং ইমেজ স্ল্যাশ এটা দি ফেভিকন ফেলস টু অ্যাপিয়ার হোয়েন দ্য ব্রাউজার নট কানেক্টেড টু ইন্টারনেট বাট টাইপ ইমেজ এক্স আইকন ওয়ার্কস ওয়েদার দ্য ব্রাউজার cannot কানেক্ট টু দ্য ইন্টারনেট মানে আপনার ইন্টারনেটের সাথে কানেক্ট না থাকলেও এটা এই টাইপটা ইউজ করলে কাজ করতেছিল শো করবে হ্যাঁ শো করবে রাইট স্যার আমরা এখানে কি ইমেজ টেক দিয়ে ব্যবহার করতে পারি না এটা অবশ্যই পারে আমি তো প্রথমে বললাম এটা হচ্ছে জাস্ট একটা ইমেজ এটা হলো কি ইমেজ এখানে যে কোনো ধরনের ইমেজ দিয়ে সাপোর্ট করবেন যে কোনো ধরনের ইমেজ দিয়ে সাপোর্ট দিবেন এখানে তো হ্যাঁ। একটা লিংক দিয়ে লিংক দিয়ে ইমেজ দিয়ে না না ইমেজ দিয়ে পারবেন না ইমেজ দিতে আপনার ওই আইকনটা কেমন করে না 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 ইমেজ দিয়ে হবে না কেন দেখেন উল্লা পাল্লা বুঝলে হবে না ইমেজ দিয়ে হবে না কেন ওই যে রুলস যেটা যে রুলসে আসে সেটা হতে পারে। হ্যাঁ কিন্তু হবে তো অবশ্যই এমনি দেখাবে সেটা না এখানে আসবে না এখানে দেখেন আপনার হচ্ছে যে এই আইকনটা আসছে কার পাশে দেখেন তো টাইটেলের পাশে এখানে আমরা কি বলে দিছি টাইটেলের পাশে আসো জি না না কিছু বলি নাই কিন্তু তারপর টাইটেলের পাশে আসছে না এটা কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যে আপনার ওয়েবের স্ট্রাকচারটা এভাবে সেট করা যে যেটা লিংকের মধ্যে তোমার যদি কি ফেভ আইকন থাকে ফেভ আইকনটা তুমি টাইটেলের পাশে বসো এবং দেখেন তো টাইটেলটা কি আমরা বসে দিই তুমি এখানে বসো না তার টাইটেল লেখার সাথে এখানে বসছে না হ্যাঁ এইগুলো স্ট্রাকচার ওয়েবে সেটআপ করো ওয়েবের জন্য স্ট্রাকচারটা কি এভাবে সেটআপ করতে টাইটেল লিখলে তুমি এটা কি টাইটেল বারে যাবা আর লিংক দিয়ে যদি ফেভ আইকন অ্যাড করো সেটা কোথায় যাবা টাইটেলের পাশে যাবে এভাবে কি সেট করা আছে জিনিসগুলো ক্লিয়ার সবাই ওকে ফাইন গ্রেট একটু যদি বুঝি আমরা একটা ব্রেক নিয়ে নেন ব্রেকের পরে এসে আমরা ফেভ আইকনটা অ্যাড করব ওকে আমরা হচ্ছে একটু ফেভিকন আইকনটা ইউজ করা দেখি একটু হ্যাঁ ফেভিকন আইকন কিভাবে ইউজ করে এটা আমরা আশা করি বুঝে গেছি আমাদের ট্যাগের নাম কি লিংক এটা কোথায় বসে হেডের মধ্যে বসবে আর হচ্ছে একটা লিংক লাগবে এছাড়া এর মধ্যে হাইপারমার্সের মধ্যে এটা হচ্ছে ইমেজ লিংক ওকে ইমেজটা যেখানে থাকবে ওই পাথটা বসাই দিতে হবে ইমেজের টাইপ বলতে হবে এরপরে এই ইমেজের সাথে ওয়েব পেজের কী ধরনের সম্পর্ক সেটা বলে দিতে হবে ইমেজের সাথে ওয়েব পেজের কী ধরনের সম্পর্ক সেটা বলতে হবে কী ধরনের সম্পর্ক শুধু একটাই সেটা হচ্ছে কি আইকন রিলেশন ইকুয়াল টু কি একটু কাজ করলে শেষ আরও কিছু কথাবার্তা আছে কোর্ডিনেটে সেটা আমরা জানবো তার আগে হচ্ছে আমরা আইকন দেখি আসে কিনা ওকে যে কোনো একটা আইকন যে ফেভিকন আইকন W3 স্কুল থেকে সার্চ করলাম ইমেজে গেলে দেখবেন W3 স্কুলের ফেভিকন আইকনটা চলে আসবে এই যে দেখেন সুন্দর করে চলে আসছে হেডের মধ্যে নিতে হবে মাস্ট বি না অবশ্যই হেডের মধ্যে দিতে হবে বডির মধ্যে লিংক আসবে না দেন দিলে যদি আসে আমাকে বলুন এটা হচ্ছে তো এর মধ্যে লাগবে হ্যাঁ ওকে দেখেন এখানে 1900 যাচ্ছি ইমেজ ফোল্ডার ছিল ইমেজ ফোল্ডারে সেভ করে দিয়েছি এটা কি W3 স্কুলস লোগোস এসবিজি এটা সেটা অনেক কিছু এত কিছু লাগবে না আমরা শুধু দিচ্ছি কি ফেভ আইকন ডট লাগবে না এই যে এখানে যে টাইপ আছে না টাইপ থেকে অটোমেটিক এক্সটেনশনটা কি চলে আসবে ওকে ভাই সেভ দিলাম শেষ ডান যদি আমরা একটা লোকাল ফোল্ডারে যাই একটু তাহলে যেটা দেখতে পাবো 19 ইমেজ এই ইমেজটা চলে আসছে রাইট ওকে ফাইন আমরা একটু কোডে যাই আর সবাই খেয়াল করে আমি হচ্ছে আমার এই ডকুমেন্ট থেকে আমি টাইটেলটা চেঞ্জ করে নিচ্ছি টাইটেল দিলাম হচ্ছে কত XYZ এখানে এসে দিয়ে হচ্ছে কি লিংক এই শেষ প্রথমে হচ্ছে যে একটু ধাপে ধাপে আগাই প্রথমে একটু আমরা আমাদের মতো করে দিই লিংক দিয়ে আমরা কি করতে পারি যে কোনো লিংক আপ করতে পারি ওকে লিংক দিয়ে আমরা কিছু লিংক আপ করছি এ পর্যন্ত করি নাই আমরা অ্যাঙ্কর টেক দিয়ে লিংক আপ করছি ইমেজ দিয়ে লিংক আপ করছি আবার ভিডিও অডিওর মধ্যে সোর্স দিয়ে লিংক আপ করছিল সোর্সের মধ্যে এসআরসি দিয়ে লিংক আপ করছি রাইট বাট লিংক আপ দিয়ে না লিংক আপ দিয়ে ফার্স্ট লিংক আপ আমাদের হ্যাঁ লিংক আপের মধ্যে যদি আমরা লিংক করতে চাই কোনো কিছু তাহলে দিতে হবে HREF অ্যাট্রিবিউট রাইট এরপর একটা ফোল্ডারে আমরা দেখি তো আমাদের এই যে ডে 19 এটা হচ্ছে রুট পজিশন আমাদের এই রুট পজিশন থেকে আমরা HTML-টা কি করতেছি অপারেট করতেছি রাইট আবার এই রুট পজিশন থেকে
HTML যেখান থেকে অপারেট হচ্ছে এইখান থেকে যদি আমি ইমেজে যেতে চাই তাহলে কি করা লাগবে? এখান থেকে image এর সব- ইমেজটা লিখতে হবে বা ইমেজে ক্লিক করতে হবে, রাইট? তো আমি ইমেজে লিখলাম, ইমেজ ফোল্ডার লিখা যে কথা, ইমেজে ক্লিক করা একই কথা। ক্লিক করলাম, এরপর আমি এই ইমেজটা যাচ্ছি, তো এটাতে ক্লিক করলে এটা ওপেন হবে। দেখেন এটা কি ওপেন হয়ে গেছে। একইভাবে যদি আমি এখানে এটা লিখি, যেমন হচ্ছে কি fab icon ডট পিএনজি, অর্থাৎ আমার ফাইলের নাম ডট এক্সটেনশন যদি আমি লিখি তাহলে ফাইলটা পেয়ে যাবে। ওকে, আমরা একটু অ্যাডটুক করে যদি একটা সেভ দিই এবং যদি এখানে আসি এবং যদি কিছু দেখা যায় কিনা আমরা একটু দেখি, ফাইলটা এখান থেকে রান করি, তাহলে ওই যে বাড়তি কোডগুলো আসবে না আর কি। এখান থেকে রান করলে বাড়তি কোডগুলো আসবে না, আর এখান থেকে গো লাইভ দিলে হচ্ছে বাড়তি কোডগুলো আসবে আর কি। দেখেন XYZ এর কোনো ইমেজ কিন্তু পাই না এখনো, রাইট? এরপর আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে রিলেশনটা বলে দিচ্ছি ওরে। রিলেশন এই ইমেজের সাথে আমাদের ওয়েব পেজের কি ধরনের রিলেশন? আইকন। একটু আগে বলছিলাম আইকন টাইপের রিলেশন, রাইট? আইকন। ব্রাউজারে আসলাম, রিলোড দিলাম, দেখেন W3 স্কুল আমাদের লোগো চলে আসছে, রাইট? ওকে, কিন্তু আমরা টাইপটা বলি নাই। অনেক সময় এরকম আপনারা আমাদের টাইপ না বললে কি এটা ঠিকঠাক চলে আসবে, আবার অনেক সময় টাইপটা বলতে হয়। তবে এটা আসুক না আসুক, আমাদের যে স্ট্যান্ডার্ড ওয়েবের সেটা আমাদেরকে ফলো করতে হবে। ওয়েবের স্ট্যান্ডার্ড কি? ওয়েব স্ট্যান্ডার্ড হচ্ছে যে এই বিভিন্ন আইকনের জন্য আমাদের রিলেশন বলতে হবে, হাইপারটাইপারেন্স বলতে হবে এবং আমাদেরকে টাইপও বলতে হবে। ওকে, টাইপটা কি? টিওয়াইপি টাইপ ইকুয়াল টু পিএনজি টাইপ কি বলেন তো? খেয়াল আছে? স্যার পিএনজি টাইপ কি? ইমেজ স্ল্যাশ পিএনজি, শেষ হয়ে গেল, আমাদের কাজ ডান। প্রফেশনালি আমরা এখন কি ফেভিকন ইউজ করতে পারতেছি। ক্লিয়ার সবাই? না না, এখানে অল্টার, এটা হচ্ছে যে আমরা ইমেজ ইউজ করতেছি ঠিকই, বাট এটা ইমেজ না, এটা হচ্ছে কি আইকন। এটা আইকন, এটা শুধু আইকনও না, এটা হচ্ছে ফেভ আইকন। ওকে, ফেভ আইকন ইউজ করতে হবে লিঙ্ক দিয়ে, এটার জন্য রিলেশন মাস্ট বি লাগবে, টাইপ লাগবে, আর ইমেজটা যে পাতে আছে সেই পাতের লিঙ্কটা এখানে লাগবে। এটা সবাই একটা অ্যাপ্লাই করেন, দিকে অ্যাড করেন তো। এটা যে কোনো একটা ইমেজ মনের মতো করে নিয়ে ইউজ করেন, নিজের ছবি আসে, অন্য কারোর ছবি, যা যা যে আইকন ইচ্ছা করে দেন, দিয়ে একটু ইউজ করে দেখেন আসে কিনা। ওকে, আচ্ছা, এই ম্যাটাগুলা আজকে যে ম্যাটাগুলো ইউজ করলাম না আমরা, এগুলো আজকে থেকে প্রতিদিন ইউজ করবেন। যা আমরা শুরু থেকে যখন বলতেছিলাম যে কি আপনার স্ট্রাকচার মাস্ট বি করতে হবে কোড করার জন্য, এরপরে বলছিলাম কি ওই কমেন্টগুলো মাস্ট বি করতে হবে। তো আজকে থেকে আরেকটা জিনিস যেটা হচ্ছে মাস্ট বি করতে হবে, মানে রিকোয়ার একদম, হ্যাঁ, আপনি কোডিং করতে গেলে এগুলো লাগবেই। এরকম আরেকটা জিনিস হচ্ছে কি মেটা ট্যাগ। এই ম্যাটাগুলো, এগুলো মাস্ট বি ইউজ করতে হবে। স্যার এই মেটা ট্যাগ এই সবগুলা ইউজ করব না? সবগুলাই স্ট্রাকচারের মধ্যে, এটা সহ স্ট্রাকচার, ধরে নেন যে কি এই মেটাগুলো সহ আপনার স্ট্রাকচার, এগুলো অবশ্যই ইউজ করতে হবে। এটার সাথে আরেকটা স্ট্রাকচার আছে, সেটা আরেকটা মেটা আছে, সেটা হচ্ছে এটা মেটা এসটিপি ইকুইভ্যালেন্ট রিফ্রেশ 30। এটা আরেকটা মেটা আছে। এটা মানে হচ্ছে যে রিফ্রেশ বলতে যে জিনিসটা বুঝতেছেন আশা করি, রিফ্রেশ মানে রিলোড, রিফ্রেশ মানে হচ্ছে রিলোড, হ্যাঁ। আবার নতুন তো এটা হচ্ছে কন্টেন্ট 30, দ্যাট মিনস 30 সেকেন্ড পর পর রিলোড হবে। অর্থাৎ আপনি যদি চান যে আপনার ওয়েব পেজটা, আপনার অ্যাপ্লিকেশনটা কিছুক্ষণ পর পর অটোমেটিক্যালি রিলোড হবে, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ এটার দরকার নেই। ওকে, এখন এরকম কোন সাইটের এক্সাম্পল আপনারা দিতে পারবেন যেটা হচ্ছে কিছুক্ষণ পর পর অটোমেটিক রিলোড দিলে? স্যার হ্যাঁ, না cricket.com, ক্লিকবাজ। নিউজ হতে পারে, তারপর হচ্ছে যে লাইভ স্কোরে যে সাইটগুলো আছে এগুলো হতে পারে, আবার হচ্ছে যে এই আপনার ইয়াগুলা শেয়ার মার্কেটের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো অটোমেটিক্যালি একটু পর কি রিলোড নয়, যে মানে রিয়েল টাইম ডাটাগুলো যেন শো করানো হয় আর কি। এখন আপনার ওয়েবসাইটে মনে করেন যে একটু পর রিয়েল টাইম ডাটা শো করানোর কোনো কারবার নাই, তাহলে ওখানে এটা দেওয়ার আসলে কোনো দরকার নেই। এটা দিলে তখন আর ইউজার বিরক্ত। হ্যাঁ, লাইভ সার্ভারগুলোতে লাগে, এখন লাইভ সার্ভারগুলোতে অনেক সময় দেয় না, যদি মনে হয় যে ইউজার বিরক্ত হবে। যেমন হচ্ছে ফেসবুক কিন্তু অনেকটা কিন্তু রিয়েল টাইম, এখানে প্রতি মুহূর্তে কোন না কোনো ডাটা আপনার কি হয় আপডেট হচ্ছে, ওটা কিন্তু অটোমেটিক রিলোড নেয় না কিন্তু। এখানে ইউজার রিলোড দিলে নতুন করে ঢুকলে আবার, হ্যাঁ নতুন করে ঢুকলে তো অবশ্যই রিলোড নেয়। তারপর হচ্ছে প্রথম অবস্থায় মানে আপনি যখন এটার ভিতরে থাকেন এটা কিন্তু অটোমেটিক কোনো রিলোড নেয় না। তো এটা যদি এমন হয় যে আপনি যদি থিঙ্কিং যদি এমন হয় যে এখানে ইউজার বারবার রিফ্রেশ করবে না, আপনি রিফ্রেশ করে দেখাবেন, যেন ওই যে ক্রিকেটের স্কোরার বা লাইভ স্কোরার সাইটগুলো এখানে কিন্তু আমরা রিফ্রেশ করি না, অটোমেটিক নিজেই লোড নেয়, নিজে লোড নেয় একটু পর পর। ওরকম যদি চান তাহলে এটা আপনার জন্য ঠিক আছে। মেজাজ খারাপ হয়ে যায় স্যার। হ্যাঁ,
হ্যাঁ একটা জিনিস করতে করতে স্কোয়াডে কে কে আছে ওটা দেখতে দেখতে না, header এর আবার মধ্যে। reload নেই, আবার প্রথমে হ্যাঁ এবার যদি মনে করেন যে হচ্ছে যে আপনার এটা দিলে আপনার জন্য ক্ষতিকর দরকার নেই, তাহলে এটা দিব না। আর এটা দিলে কি এক নম্বর এটা দেখে আসে চলেন, এগুলো আর যে ম্যাটা যত ম্যাটা আছে না এগুলো সব বসবে হেডের মধ্যে। ম্যাটাগুলো অলওয়েজ বসবে কার মধ্যে? হেডের মধ্যে। হ্যাঁ আমি এখান দিয়ে দিলাম কি ম্যাটা ইকুইভ্যালেন্ট রিফ্রেশ কন্টেন্ট দিলাম মনে করেন হচ্ছে 10, মানে 10 সেকেন্ড পর রিফ্রেশ করবে। ওকে এটা হলো সেকেন্ড বোঝা না স্যার? হ্যাঁ এটা সেকেন্ড বুঝে রাইট। আমরা একটা এখানে এসে এটাকে গো লাইভে নিয়ে যাচ্ছি না, গো লাইভে নিব না, এখান থেকে দিই 18 19 না লাগবে না, এমনি দেখেন এখানে একটু খেয়াল রাখেন। হ্যাঁ এখানে একটু খেয়াল রাখেন, এটা একটু পর ঘুরবে, 10 সেকেন্ড পর ঘুরবে। বুঝছে না? মানে 10 সেকেন্ড পর কি লোড নেবে এটা। আবার হলো। হ্যাঁ দেখা যায়। ওকে ফাইন। তাহলে যদি আমার যদি এমন দরকার হয় যে আমার সাইটটা কি একটা নির্দিষ্ট সময় পর পর লোড হবে, তাহলে আমরা এটা দিব, আদারওয়াইজ এটা দিব না। এটা দিলে যদি আপনার যদি এটা সাইডে আপনার এটা দেওয়ার দরকার না থাকে, তাহলে দিলে কিন্তু আপনার সাইডের যে ইউজাররা থাকবে ওরা এটা নিয়ে খুশি হবে না আসলে। তো ইউজার কি চাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে। ইউজার একটা ওয়েব অ্যাপ্লিকেশন মানুষ তৈরি করে কার জন্য? ইউজারের জন্যই তো। আর ইউজার যে জিনিসটা ইউজ করে সে কি ভালো ফিডব্যাক দিচ্ছে না, সেই জিনিসটা আপনার ওয়েবসাইটে রাখারও আপনার অ্যাপ্লিকেশনে রাখারও দরকার নেই। যদি আবার লাইভ স্কোরের কথা বলেন, যে লাইভ স্কোরের সবাই ইউজাররা চায় যে কি প্রতি মুহূর্তে আপডেট, আবার সেক্ষেত্রে যদি যেখানে চাচ্ছে যে প্রতি সেকেন্ডে আপডেট, সেখানে সে যদি প্রতি সেকেন্ডে সে যদি একদম ব্রাউজারে যে রিলোড দেয়, সেটা তার জন্য বিরক্তকর। হ্যাঁ এই জন্য এটা সাইট থেকে অটোমেটিক হলে সে আবার এটা দিয়ে কি লাইক করে। ক্লিয়ার বিষয়গুলো? ওকে ফাইন। তাহলে এই কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আবার এখানে দেখেন কি বলছে, ফেভিকন আইকন বা ফেভ আইকন ফাইল ফরম্যাট সাপোর্টেড। তো ফেভ আইকনটা কোথাও কোথাও সাপোর্ট করে দেখতে পাচ্ছি আমরা কি মোটামুটি সব ব্রাউজারে এটা কি সাপোর্ট করে। তো এগুলো নিয়ে আসলে কোনো টেনশন নেই। আইসিও, পিএনজি, গিফ, জেপিজি, এসবিজি সব ইমেজে সাপোর্ট করে। ওকে ক্লিয়ার কথাগুলা? আর ফেভ আইকন নিয়ে মেজর যে কথাগুলা সেটা একটু শুনেন। ফেভ আইকন তো আসলে কি যে কোনো ধরনের ইমেজ না, আবার এটা কি সব ব্রাউজারে সাপোর্ট করে। তবে ফেভ আইকন ইউজ করার কিছু সিস্টেম আছে, আমি সিস্টেমটা বলে দিই আপনাদেরকে, এটা সবসময় খেয়াল রাখবেন। ওকে আচ্ছা এখান থেকে কিছু পাওয়া যায় কিনা আমি একটু দেখি না। ফেভ আইকনে কনভার্ট করে কিছু ওয়েবসাইট, নর্মালি ফেভ আইকনের ডিফল্ট যেটা ফরম্যাট আমরা যে W3 ছিল যেটা পেলাম সেটা হচ্ছে কি .ico, আর ওইগুলো যেটা হচ্ছে কি .png। তো এখন আপনার মনের ইচ্ছা হলো যে আমি .ico তেই আমি আমার ফেভ আইকনটা রাখবো, তাহলে হচ্ছে যে এটা শর্টকাটে এরকম অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি শর্টকাটে কি করতে পারবেন, এটা কনভার্ট করতে পারবেন। অলরেডি আমাদের সামনে দুইটা ওয়েবসাইট আছে, এখানে আরেকটা আছে, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেখানে গেলে আপনি কি খুব সহজে .ico তে বা অনেক ফরম্যাটে এটা কনভার্ট করে নিতে পারবেন। যেমন মনে করেন যে আমি হচ্ছে .ico তে এটা কনভার্ট করবো। হ্যাঁ আমার যে ইমেজটা আছে সেটাকে কনভার্ট করবো। দেখেন png.ico টেক্সট টু ico, আবার আইকন টু কি ico। তো আমি png থেকে দিলাম। ছবি তো হচ্ছে যে আমার এখান থেকে যে কোনো আমার ওই যেটা আমি নিলাম ওইটাই দিয়ে দিব আর কি। ইমেজ সিলেক্ট করলাম, ওপেন দিলাম। এরপরে দেখেন এখানে কিছু সাইজ বলতেছে, দেখেন এটা হচ্ছে যে কিছু ফরম্যাটে ডাউনলোড হবে, এটা কিছু নির্দিষ্ট ফরম্যাটে ডাউনলোড হবে। ফরম্যাটগুলোর নাম আছে, আমার সাথে হচ্ছে কি আছে সাইজ দেওয়া আছে, সাইজ খেয়াল করতেছেন? সাইজগুলো একটু পড়েন তো, পরে কিছু বুঝেন কিনা দেখেন তো। 192 সামনে যারা আছেন এরা একটু দেখেন কিছু বুঝেন কিনা। সব পিক্সেল দেওয়া আছে একটু অ্যান্ড্রয়েডের জন্য একরকম, আর মানে কিছু কমন চোখে পড়ে কিনা এগুলা থেকে কমন। কিন্তু সাইজ হচ্ছে মানে স্কয়ার। হ্যাঁ হাসিবে ধরতে পারছে। ফেভিকন এখন বিভিন্ন সাইজের হতে পারে, কিন্তু সবগুলো সাইজ হবে স্কয়ার সাইজ। সবগুলো সাইজ হবে কি স্কয়ার সাইজ। ফেভিকন এখন সাইজ হবে অলওয়েজ স্কয়ার। আপনারা আমরা এই ইমেজগুলো একটু খেয়াল করলে দেখতে পাবো যে এগুলো দেখেন এটা সার্কেল ঠিক আছে, বাট এটা হাইট ওয়েট প্রায় সমান সমান মনে হচ্ছে। এটা একটু আপনার হচ্ছে পাশে বড় মনে হচ্ছে, কিন্তু আসলে পাশে বড় না। এগুলোর যে ফ্রেমটা সেই ফ্রেমটা স্কয়ার। ফ্রেমের মধ্যে আবার আইকনটা একটা আপনি চোখ বসাই দেন কোনো সমস্যা, বাট ফ্রেমটা করতে হবে কি স্কয়ার। তবে এটা ভালো সাইজ হচ্ছে ছোট সাইজ যদি দিই আমরা, দেখেন 16 16 32 32 বা 48 48 এগুলো হচ্ছে কি ভালো সাইজ। হ্যাঁ তো
তো আমরা এটা ডাউনলোড করলাম না, যেটা দেখাতে আসছিলাম সেটা আমরা পেয়ে গেছি এখান থেকে। এরপর আপনি যে কোনো সাইজে যান, এরকম আপনারা সাইজ দিবে, ওগুলো দিয়ে করা যায়। তো নর্মালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যদি আপনার পিসিতে ফটোশপ থাকে, তো আপনারা যেটা করবেন যে হচ্ছে যে ফটোশপে যাবেন। ফটোশপে যে হচ্ছে যে একটা হচ্ছে আপনাদের পছন্দ মতো একটা স্কোয়ার সাইজ নেবে, সেটা হতে পারে কি 32 হতে পারে, 16 হতে পারে, 48 হতে পারে, বা 512 হতে পারে, যেটা আমরা এখানে দেখলাম আর কি। তবে যেটা একটা সুন্দর একটা সাইজ নেবেন, স্কোয়ার সাইজ। আমাদের এখানে ফটোশপটা ওপেন হলে আমরা এটা দেখতে পাবো। ফটোশপ হচ্ছে, আপনারা এখন ফটোশপ ওপেন করার দরকার নেই, জাস্ট আমি জিনিসটা দেখাই দিই, পরে বাসায় গিয়ে হচ্ছে যে যা কাবেরাজি করার আছে করবেন। স্যার আইকনের কি নির্দিষ্ট কোনো ইয়ে আছে নাকি, সাইজ আছে নাকি, যে নির্দিষ্ট সাইজ নেই, বাট স্কোয়ার সাইজ হতে হবে। ছোট সাইজ দিলে ভালো, আর স্কোয়ার সাইজ দিতে ভালো। একটা জিনিস দেখেন, মনে করেন যে আমি এখানে কি XYZ এ নিব, আইকন হবে কি XYZ। এবার আপনার ইমেজটা অনেক বড়, লাইক হতে পারে আমাদের এই ব্যানারগুলোর মতো, এর ব্যানারগুলোর মধ্যে XYZ লেখা আছে। এবার এই ব্যানারটার জন্য আপনি এত ছোট করবেন, XYZ-টা চ্যাপ্টা হয়ে যাবে না, অনেক হ্যাঁ ভালো দেখা যাবে। না লেখা ভালো দেখা এবার যদি আমার ফ্রেমটা যদি এতটুকু হয়, ছোট হয়, সেই ছোট ফ্রেমের মধ্যে আমি XYZ দেখালে যদি বসে, তাহলে অবশ্যই এটা ভালো দেখা যাবে, কারণ আমি XYZ এমনভাবে বসাবো যেন কি ও ছোট ফ্রেমের মধ্যে ভালো আসে। এই জন্য ফ্রেমটা নেবেন ছোট, ও ছোট ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট করে আপনি আপনার আইকনটা বসাবেন, তাহলে আইকনটা সুন্দর করে ক্লিয়ার হয়ে বসবে। যেন গুগল আইকনগুলো দেখেন একদম ক্লিয়ার, WC স্কুলের আইকন দেখেন একদম ক্লিয়ার। এটা কারণ হচ্ছে কি ওরা ফ্রেমটা ওইভাবে নিছে, আর ফ্রেমের মধ্যে ছোট ফ্রেমের মধ্যে ওরা আইকনটা কি বসেছে, দ্যাটস ওয়াই ওই জিনিসটা খুব সুন্দরভাবে চলে আসছে। ক্লিয়ার সবাই? এটা সাইজ করা ছিল না, এটা এখানে আপনার যে সাইজই থাক, এটা এখানে এসে ছোট আকারে বসবে। তবে যদি আপনি সাইজ করে নিয়ে এসে বসান, তাহলে ঠিকঠাক ক্লিয়ার করে বসবে, এটা চ্যাপটা হবে না, না ভাঙবে না এটা, বাট ক্লিয়ার হবে না। মানে জিনিসটা দেখেন, এখানে W3 স্কুলের এই যে স্কুলটা পড়া যাচ্ছে না, দেখেন W3 স্কুলটা পড়া যাচ্ছে। এইটা হবে যে আপনি খুব বড় একটা ফ্রেমের মধ্যে খুব বড় একটা টেক্সট নেবেন, বড় একটা আইকন নেবেন, সেটা ছোট স্ক্রিনে বা ছোট জায়গার মধ্যে এসে বসবে, তো ক্লিয়ার হবে না জিনিসটা। এই জন্য ছোট ফ্রেমের মধ্যে নেন, আর এটারে কি ঠিকঠাক ওই ফ্রেমের মধ্যে আইকনটা বসান, তাহলে দেখতে ভালো লাগবে, আর এটা ক্লিয়ারও হবে জিনিসটা। ঘটনা ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমি ওই দেখেন একটু খেয়াল করেন, নিউতে গেলাম, নিউ থেকে একটা ফ্রেম নিচ্ছে একটা, হ্যাঁ নিউ থেকে একটা ফ্রেম নিয়ে নিচ্ছে। ফ্রেমের সাইজ দিলাম, মনে করা হচ্ছে যে পিক্সেলের সাইজ দিব, ইঞ্চিতে না। আপনারা ওয়েব নিয়ে কাজ করলে অলওয়েজ পিক্সেলে মাপজুপ করবেন। এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে 48x48, হ্যাঁ রেজলিউশন দিলাম 300, আর ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইটই থাক, ট্রান্সপারেন্ট দিলে ভালো, ট্রান্সপারেন্ট এখানে পাচ্ছি না, আগে ট্রান্সপারেন্ট না পেলে হোয়াইট, এখানে ট্রান্সপারেন্ট দিব আমরা এখানে, বাট আপাতত হোয়াইট দিই। ক্রিয়েট, একটা ফ্রেম তৈরি হচ্ছে, এটা মনে করি বঙ্গভবনে গেছে, বিল পাস হলে চলে আসবে। এই যে হয়ে গেছে, একটা ফ্রেম হয়ে গেছে এখানে, হ্যাঁ ওকে ফাইন। এখন আমি যেটা করবো হচ্ছে এই ফ্রেমের মধ্যে আমি হচ্ছে যে আমার সুবিধা মতো একটা আইকন আমি বানাই নিব আপাতত। এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে নিলাম এখন, হ্যাঁ জাস্ট এখানে লিখতে WD লিখি, স্লো ডেঞ্জারাস। এখন নিজেও লেখা যায়, এই আইকনটা নিজেও লেখা যায় ভালো মতো, লোগো টোগো নিজে সব ডিজাইন করে লেখা যায়। WD ওটা তো করতেছি, WD লিখলাম, একটা ফন্ট দিয়ে দিচ্ছি, ওকে সাইজটা ছোট করে দিই। বোল্ড করে দিলাম। এটাই এখনো কি ফ্রেমে আটতেছে না WD-টা, এটা আরো ছোট করে দিই আরো। এখন আমার ফ্রেমটা কিন্তু বড়, ঠিক কি 4 কোণায় আছে, কিন্তু আমার আইকনটা ছোট, এটা হলো কোনো প্রবলেম নাই। এবার এই জন্য হলো ফ্রেমটা দেখানো আর কি, ফ্রেম আপনার একদম কি হাইট ওয়েট সমস্যা হবে, কিন্তু আইকনটা আপনার বাঁকা তারা যেটা হতে পারে, কোনো প্রবলেম নাই, গোল হতে পারে বা ছোট হতে পারে, কিন্তু ফ্রেমটা ঠিকঠাকই কি আপনার ওই হাইট ওয়েট ঠিকই সমান থাকতে হবে। ক্লিয়ার সবাই?
তো এটা কালার নিয়ে নিচ্ছি একটা। ওকে, আমি কালার নিয়ে এটা সেভ করে নিচ্ছি। এটা ভালো দেখা যাচ্ছে না। যে ভালো লাগবে না, আবার থাক। সেভ এস, সেভ অন কম্পিউটার। এটা হচ্ছে এক একটা এডিটর একরকম আসে আর কি স্যার। একটা ওই আপনার এটা কি বলে, ফটোশপের একটা ভার্সন একরকম অপশন টপশন দেয়। এখান থেকে আমি এটা ইমেজটারে কি যে সেভ পিন দিয়ে সেভ করে নিচ্ছি। এটার নাম দিলাম শুধু ফ্যাব। সেভ হয়ে গেছে ইমেজটা। হ্যাঁ, ফটোশপটা কেটে দিই। এবার এখানে এসে আমি জাস্ট কি আমার ওই ইমেজটা নিয়ে নিচ্ছি। ওই পাতে দিয়ে হ্যাঁ। দিলাম লিংক দিয়ে। এটা কি ফ্যাব ডট পিএনজি না? এটা যে ফ্যাব ডট পিএনজি দেখা যাচ্ছে। হ্যাঁ, চলে আসছে না? ওকে, এটা হচ্ছে প্রপার সিস্টেম আর কি। আপনি যে আইকন দেন সে আইকনের ফ্রেমটার জন্য কি হয়, হাইটওয়ের জন্য স্কয়ার হয়। খেয়াল রাখবো আমরা। ওকে ফাইন, আশা করি ক্লিয়ার। ফেভ আইকন নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এরপরে হচ্ছে যে আমাদের যেটা টার্গেট ছিল আজকের এই খেলা আমরা আর ধরবো না আজকে আর। আবার আমরা একটু গিটহাবে চলে যাই একটু, চলেন সবাই।